জাদু ঘানি। অনেক অনেক দিন আগে ইজিপ্টে নাওয়ার নামে এক গরিব দাসী ছিল। সে তার লোভী প্রভু আনুবিসের কাছে কাজ করত। আনুবিস যখন সারাদিন ছায়া নিচে বসে থাকত, নাওয়ার আর তার ভাইপোরা তখন বাগানে কাজ করত। নাওয়ার ফল আর সবজি তুলত, অন্যদিকে রা আর সেত বাগানের আগাছা পরিষ্কার করত। প্রত্যেক দিনের শেষে তারা প্রভু আনুবিসকে তাদের ফলে ঝুড়ি এনে দিত, আর সে সেই ভারী ঝুড়িগুলো দাঁড়িপাল্লায় মাপত। খারাপ না। কিন্তু নাওয়ার যখনই তার পারিশ্রমিক চাইত, সে চিৎকার করে বলতো, তুমি কাল এসো। তাই নাওয়ারের কাছে কোনো টাকা ছিল না। টাকা ছাড়া সে তার ভাইপোদের জন্য খাবার কিনতে পারছিল না। একদিন সে রান্নাঘরে গিয়ে দেখল সেখানে কোনো খাবার নেই। আমি গিয়ে প্রভু আনুবিসের কাছে কিছু খাবার চাইব। নাওয়ার সোজা তার প্রভুর বাড়িতে গেল। আনুবিস তার কোনো ভৃত্যকে না পাঠিয়ে নিজেই দরজায় এসে দাঁড়ালো। কি চাও তুমি? আমি এখন খুবই ব্যস্ত আছি। নাওয়ার তার খাবার ঘরেই উঁকি দিল। সেখানে নানা রকম সুস্বাদু খাবার দেখে তার খিদে আরও বেড়ে গেল। আমাকে সামান্য কিছু খাবার দিন, আমার ভাইপোরা যে না খেয়ে আছে। খাবার? আমার কাছে আমার খাবারই নেই। সে মিথ্যে কথা বলেছিল। যাও এখন। বেচারি নাওয়ার, সে তার আর তার ভাইপোদের জন্য খাবার না নিয়েই ফিরে এলো, একদম নিরাশ হয়ে। ফেরার পথে নাওয়ারকে একটা গুহা পেরোতে হতো। সেখানে সে হঠাৎ একটা অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেল। শব্দটা গুহার ভেতর থেকে আসছিল। এটা কিসের শব্দ? শুনে মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে। নাওয়ার দেখল একটা অদ্ভুত প্রাণী পাথরের নিচে চাপা পড়ে ব্যথায় চিৎকার করছে। নাওয়ার প্রথমে কিছুটা ভয় পেল, কিন্তু সে যখন শুনল প্রাণীটার সাহায্যের জন্য চিৎকার করছে, তখন তার দয়া হলো। আর তাই সে ভয় না পেয়ে প্রাণীটার কাছে গেল আর তাকে বলল, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? পাথরগুলো এত ভারী যে আমি তুলতেই পারবো না। প্রাণীটা তাকে গুহার কোণে একটা তাক দেখালো। সেটা অপূর্ব সব সম্পদে ভরা ছিল। ওই সোনার ঘানিটা পেড়ে আমার কাছে নিয়ে এসো। নাওয়ার তাকে ঘানিটা এনে দিল। এবার ভালো করে দেখো। এই বলে সে হাতলটা ঘোরানো শুরু করলো, আর সেটা ঘোরাতে ঘোরাতে বলল, সোনার ঘানি, দয়া করে আমাকে সাহায্য করো। তুমি জানো আমার কি প্রয়োজন। ঠিক যখনই সে ওই জাদু মন্ত্রটা বলল, তার পাশে একটা বেলচা দেখা গেল। এরপর সেটা নিজে থেকেই মাটি খোঁড়া শুরু করলো। সেটা ভারী পাথর তুলল। হঠাৎই আরও একটা বেলচা দেখা গেল, সেটাও মাটি খোঁড়া শুরু করলো। তারপর এভাবে বেলচার সংখ্যা বাড়তে থাকলো, একটার পর একটা। কিছুক্ষণ পর বেলচাগুলো তাদের কাজ শেষ করলো, আর প্রাণীটা বলল, সোনার ঘানি, এবার শান্ত হও। ঘানিটা বেলচা বানানো থামালো। সব শেষে প্রাণীটা আরও একবার মুক্তি পেল। যেহেতু তুমি আমাকে সাহায্য করেছ, তাই এখন থেকে এই জাদু ঘানিটা তোমার। জাদু মন্ত্র বললেই তুমি যা চাইবে এটা তোমাকে তাই দেবে। ও, ধন্যবাদ। প্রাণীটা নাওয়ারকে বিদায় জানালো। কিন্তু ঘানিটা থামানো জাদু মন্ত্র কখনোই ভুলো না। ওই নির্দিষ্ট শব্দগুলো না বললে এটা কখনোই থামবে না। আমার মনে থাকবে। সে তার ভাইপোদেরকে জাদু ঘানি দেখানোর জন্য দৌড়ে গেল, কিন্তু তার ভাইপোরা ঘানিটা দেখে খুব একটা খুশি হলো না। পিসি নাওয়ার, আমাদের খাবার কোথায়? এই তো এক্ষুনি খাবার আসবে, দেখো। নাওয়ার ওটার হাতল ঘোরানো শুরু করলো। সোনার ঘানি, সাহায্য করো, তুমি তো জানো কি প্রয়োজন। হঠাৎই তাদের টেবিল খাবারে ভরে গেল।
সেখানে ছিল মাছ, মাংস, আলু, মটর, গাজর, ফল, চিজ, দুধ, রুটি, সব কিছু। তারপর নাওয়ার বলল, সোনার ঘানি, শান্ত হও। ঘানি খাবার বানানো থামিয়ে দিল। তখন রা বলল, ও পিসি, চলো আমরা এবার নতুন পোশাক চাই। নাওয়ার আবার জাদু মন্ত্র বলল, আর সঙ্গে সঙ্গে তারা নতুন পোশাকে ঢেকে গেল। তারপর সেথ বলল, চলো আমরা নতুন আসবাবপত্র চাই। নাওয়ার আবার হাতল ঘুরিয়ে জাদু মন্ত্র বলল, আর ঘানি তাদেরকে নতুন আসবাবপত্র দিল। তারপর রা আর সেথ একসাথে বলল, আমরা এখন ধনী। তারা তাদের নতুন বিছানার উপর লাফাতে থাকলো। মনে রেখো, এই জাদু মন্ত্রটা যেন কেউ জানতে না পারে। পরদিন সকালে নাওয়ার আর তার ভাইপোরা প্রভু আনুবিসের বাগানে আর কাজ করতে গেল না। নাওয়ার তার নিজের বাড়িতেই কিছু ফুল গাছ লাগাচ্ছিল। সেথ আর রা নদীতে মাছ ধরতে গিয়েছিল। নাওয়ার আর তার ভাইপোরা কেন সেদিন কাজে যায়নি সেটা জানার জন্য প্রভু আনুবিস তাদের বাড়িতে হঠাৎই এসে হাজির হলো। নতুন আসবাবপত্র আর পোশাক আশাক দেখে সে একদম অবাক হয়ে গেল আর বলল, এগুলো তোমাদের হতে পারে না। তোমরা এগুলো কোথা থেকে পেয়েছো? এটা একটা গোপন কথা, আমি আপনাকে বলতে পারবো না। আমাকে যদি না বলো আমি রাজার কাছে যাব, তারপর রাজা তোমাকে চুরির দায়ে জেলে পাঠাবে। নাওয়ার ওনাকে ঘানিটা দেখালো। আমি কোনো কিছু চুরি করিনি, আমি যা চাই এই ঘানিটা আমাকে তাই দেয়। প্রভু আনুবিস তার হাত থেকে ঘানিটা ছিনিয়ে নিল। ঠিক আছে, এটা আমার কাছে থাক। আর তারপর সে সোজা বাড়ি ফিরে গিয়ে ঘানিটার হাতল ঘোরালো আর বলল, আমার কিছু সোনা চাই। কিন্তু কিছুই হলো না। তারপর সে রেগে গিয়ে চিৎকার করলো, আমাকে এক্ষুনি সোনা দাও। তাও কিচ্ছু হলো না। তখন সে বলল, আমাকে জানতে হবে এটা কিভাবে কাজ করে। এরপর সে নাওয়ারের ভাইপোদেরকে নাওয়ার আর তার ভাইপোরা প্রভু আনুবিসের বাগানে আর কাজ করতে যেত না। নাওয়ার তার নিজের বাগানে চাষ করত, সেথ আর রা মাছ ধরে সময় কাটাতো, আর সেই জাদু ঘানি তাদেরকে তাদের প্রয়োজনীয় সবকিছু যোগান দিত। তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। প্রভু আনুবিস সেথ আর রাকে নদীর পাড়ে খুঁজে পেল। এই যে বন্ধুরা, আমি শুনেছি তোমাদের কাছে নাকি এমন একটা ঘানি আছে যেটা তোমাদের ইচ্ছে পূরণ করে। আমাকে বলতে পারবে সেই জাদু ঘানিটা কিভাবে কাজ করে? এ তো সহজ ব্যাপার, শুধু বলতে হবে, সোনার ঘানি দয়া করে আমাকে সাহায্য করো, তুমি জানো আমার কি প্রয়োজন। ব্যাস, তাহলেই ঘানিটা সেটা এনে দেবে। সেথ সঙ্গে সঙ্গে তার ভাইকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলল, এটা বলা বারণ ছিল। রা আর কিচ্ছু বলল না। বাহ, অসাধারণ। এখন আনুবিস জানে ঘানিটা কিভাবে কাজ করে, তাই কেউ যাতে সেটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে তার জন্য সে নিজে জাহাজে চড়ে গ্রাম থেকে পালিয়ে গেল। সে আরও একবার ঘানিটা পরীক্ষা করে দেখতে চাইল, তাই সে সমুদ্রের মাঝেই সেটার হাতল ঘোরানো শুরু করলো। আগে এটা পরীক্ষা করে দেখতে হবে, তার জন্য আমার একটু নুন চাই। আর তারপর লোভী গলায় সে বলে উঠল, সোনার ঘানি দয়া করে আমাকে সাহায্য করো, তুমি জানো আমার কি প্রয়োজন। আর সঙ্গে সঙ্গেই ঘানিটা নুন বানানো শুরু করে দিল। তারপর সেই নুনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় গোটা জাহাজটাই নুনে ভরে গেল, আর সেটা এতটাই ভারী হয়ে গেল যে আনুবিস বলল, বন্ধ করো ঘানি, তুমি বন্ধ হও, এবার থামো। কিন্তু সে তো ঘানি থামানোর জাদুমন্ত্র জানত না, তাই ঘানি থামল না। এরপর নুনের ভারে জাহাজটা ডুবতে শুরু করলো, আর শেষমেশ জাহাজের সাথে আনুবিসও জলের তলায় তলিয়ে গেল। কিন্তু বাচ্চারা, তোমরা কি জানো সেই জাদু ঘানি এখনো চলছে আর নুন বানিয়ে চলেছে, আর সেই জন্যই সমুদ্রের জল এত নোনতা। সমাপ্ত। জাদু আংটি। একজন ধনী বাবা
তার ছেলেকে ৩০০টি স্বর্ণমুদ্রা দিয়ে পৃথিবী ঘুরতে পাঠিয়েছিল, যাতে সে তার দক্ষতার সাথে মানানসই কোনো কাজ খুঁজে পায়। রবিন অর্থাৎ সেই ছেলেটি মুদ্রাগুলো নেয় আর তার বাবাকে বিদায় জানায়। কিছু দূর আসার পর সে দেখে কয়েকজন রাখাল একটা কুকুরকে নিয়ে ঝগড়া করছে। কেউ কেউ কুকুরটাকে মেরে ফেলতে চাইছে। দয়া করে কুকুরটাকে মেরো না, ওর জন্য আমি তোমাদেরকে 100টা স্বর্ণ মুদ্রা দেব। এই বলে সে কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ রাখালরা তার কথায় রাজি হয়ে যায়, আর তারপর সে সেই কুকুরটাকে নিজের সঙ্গে নিয়ে চলে আসে। কিছু দূর আসার পর সে দেখে কয়েকজন মানুষ একটা বেড়ালকে নিয়ে ঝগড়া করছে। তাদের মধ্যে কয়েকজন বেড়ালটাকে মেরে ফেলতে চাইছে। ও দয়া করে ওকে মেরো না, আমি ওর জন্য তোমাদের 100টা স্বর্ণ মুদ্রা দেব। অবশ্যই তারা সঙ্গে সঙ্গে মুদ্রার বদলে বিড়ালটাকে দিয়ে দেয়। এরপর সে একটা গ্রামে এসে পৌঁছয়, যেখানে কয়েকজন মানুষ তাদের ধরা একটি সাপ নিয়ে ঝগড়া করছিল। তাদের মধ্যে কয়েকজন সাপটাকে মেরে ফেলতে চাইছিল, কয়েকজন চাইছিল না। দয়া করে সাপটাকে মেরো না, আমি তোমাদেরকে 100টা স্বর্ণ মুদ্রা দেব। এবারও সেই প্রস্তাবটা শুনে তারা খুশি হয়েছিল। এরপর রবিন গর্বের সঙ্গে তার সদ্য কেনা সাপ, কুকুর আর বেড়ালকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। তুমি বোকা, তুমি গাধা! তার বাবা চিৎকার করে ওঠে যখন সে শোনে তার ছেলে তার দেওয়া সমস্ত স্বর্ণমুদ্রা খরচ করে ফেলেছে। তোমার ভুলের শাস্তি হিসেবে তুমি আস্তাবলে গিয়ে থাকবে। এখন থেকে তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না। এরপর সেই ছেলেটি আস্তাবলে গিয়ে থাকতে শুরু করলো, আর তার সাথে থাকলো তার কুকুর, বেড়াল আর সাপ। এই প্রাণীগুলো ওকে খুব ভালোবাসত। একদিন সাপটা কথায় কথায় তার মালিককে বলল, আমি রাজা ব্যাসিলিস্কের ছেলে। একদিন আমি যখন মাটির উপর নিঃশ্বাস নিতে উঠলাম, কিছু মানুষ আমাকে সেখানে ধরে ফেলল, আর তারা আমাকে মেরে ফেলত যদি তুমি ঠিক সময় আমাকে উদ্ধার না করতে। আমার বাবা শুনে খুবই খুশি হবে যে কেউ তার ছেলেকে উদ্ধার করেছে। উনি কোথায় থাকেন? সম্ভব হলে আমি ওনাকে দেখতে চাই। অসাধারণ! তুমি কি অলিম্পাস পর্বতটা দেখতে পাচ্ছ? ওই পর্বতের নিচে একটা পবিত্র লেক আছে। তুমি যদি আমার সাথে ওই লেকের জলে ডুব দাও, তাহলে আমরা দুজনেই আমার বাবার রাজত্বে পৌঁছে যাব, আর বাবা তোমাকে পুরস্কারও দেবে। তবে উনি যদি তোমাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও, তুমি বলবে আপনার ডান হাতের আংটি আর আপনার বিখ্যাত বাটি আর চামচ। এগুলো পাওয়ার পর তোমার আর কোনো অভাব থাকবে না, কারণ ওই আংটিটার মধ্যে জাদু আছে। তুমি ওটার সাথে কথা বললেই দেখবে সঙ্গে সঙ্গে তোমার সামনে একটা খুব সুন্দর রাজপ্রাসাদ এসে যাবে, আর ওই বাটি আর চামচটা তোমার জন্য পৃথিবীর সব থেকে বিরল আর সুস্বাদু খাবার এনে দেবে। রবিন এরপর তার ৩ সঙ্গীকে নিয়ে লেকের কাছে গিয়ে পৌঁছল, আর সাপের কথা মতো সেখানে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হলো। সে তার কুকুর আর বিড়ালকে লেকের বাইরে থেকে তাদের রক্ষা করতে বলল। রবিন আর সাপ নিরাপদে তাদের গন্তব্যে এসে পৌঁছল। সেখানে তাদের পৌঁছনোর খবর রাজা ব্যাসিলিস্ককে দেয়া হলো। তারপর রাজা এসে তার ছেলেকে জড়িয়ে ধরল আর রবিনকে ধন্যবাদ জানিয়ে তার রাজত্বে স্বাগত জানালো। হে তরুণ, আপনাকে সাপেদের রাজত্বে স্বাগত জানাই। আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই। দয়া করে বলুন আপনি কি চান, আমি আপনার সমস্ত ইচ্ছে পূরণ করব। ধন্যবাদ রাজা ব্যাসিলিস্ক, কিন্তু আমি কোনো পুরস্কার চাই না। একজন সৎ মানুষ তার সামনে কাউকে বিপদে দেখলে সাহায্য করবে, এটাই তার কর্তব্য। আপনি শুধু দয়ালুই নন, আপনি একজন সৎ মানুষও। তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি এখানে কিছুদিন থেকে যান। রবিন সেখানে কিছুদিন থাকল, আর তার মধ্যেই রাজা তাকে তার ছেলের প্রাণ বাঁচানোর পুরস্কার হিসেবে দিল তার নিজের ডান হাতের আংটি, বাটি আর চামচ। তারপর রবিন ফিরে এলো। লেকের বাইরে এসে সে দেখতে পেল তার সঙ্গী কুকুর আর বিড়াল তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা একসাথে নদীর দিকে এগোলো, কারণ সেখানে সে ওই আংটি, বাটি আর চামচে জাদু পরীক্ষা করতে চাইল। বণিকের ছেলে আংটিটার সাথে কথা বলল, আর সঙ্গে সঙ্গে একটা সুন্দর রাজপ্রাসাদ আর একজন স্বর্ণকেশী রাজকুমারী তার সামনে হাজির হলো। সে ওই রাজকুমারীকে বিয়ে করল। তারা একসাথে তাদের নিজস্ব রাজত্ব প্রতিষ্ঠা করল, যেখানে সেই বাটি আর চামচের জাদু বলে কেউ কখনো অভুক্ত থাকল না।
এরপর সে তার রাজ্যের অন্যদেরকেও সাহায্য করার জন্য নিজের জাদু আংটি ব্যবহার করত, আর তারা সবাই সুখে শান্তিতে বাস করতে থাকল। মাত্র ৩০০টি স্বর্ণমুদ্রা খরচ করে সে তার সঙ্গীদের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু তার বদলে সে পেল অফুরন্ত আনন্দ আর সম্পদ। তাই বাচ্চারা, গল্পটা থেকে আমরা শিখলাম, ভালো কাজ করলে তার ফলও ভালো হয়। সমাপ্ত। জাদু পেন্সিল। নোয়া একটা ছোট শহরে থাকত। একদিন সে তার স্কুল বাস থেকে সবেমাত্র রাস্তায় নেমেছে। সে ভাবতেও পারেনি যে এই দিনটা তার জীবনের সবথেকে অদ্ভুত দিন হবে। সে রাস্তা পেরোনোর সময় দেখতে পেল একজন বয়স্ক লোক ঠান্ডায় থরথর করে কাঁপছে আর খুব শান্ত গলায় খাওয়ার জন্য ভিক্ষা করছে। দয়া করে আমাকে সাহায্য করো, আমি 2 দিন কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে বাবা? নোয়ার তাকে দেখে খুব কষ্ট হলো, তাই সে পাশের একটা দোকান থেকে তার জন্য কিছু খাবার আর 1 বোতল জল কিনল। সে দোকানদারকে যে টাকাটা দিয়েছিল সেটা সে নিজের নতুন পেন্সিল বক্স কেনার জন্য জমাচ্ছিল। এরপর সে ওই বয়স্ক মানুষটার দিকে এগিয়ে গেল। এই নাও, এগুলো সব তোমার জন্য। ওহ, ধন্যবাদ বাবা, আমি ভেবেছিলাম আমি না খেতে পেয়ে মরে যাব, তুমি আমার বড় উপকার করলে। নোয়া তার জন্য যে খাবার আর জল নিয়ে এসেছিল সেগুলো খাওয়ার পর সে অনেকটা সুস্থ বোধ করল। তারপর সে গর্বের সঙ্গে নোয়ার দিকে তাকালো। আসলে আমি অনেক দিন ধরে একজন সদয় মানুষকে খুঁজছিলাম, আজ আমার মনে হচ্ছে আমি তাকে খুঁজে পেয়েছি। নোয়া সেটা শুনে একেবারে অবাক হয়ে গেল। তাই সে ওই বয়স্ক মানুষটাকে শান্ত গলায় প্রশ্ন করল। এর মানে কি? বয়স্ক মানুষটা তার ঝুলির ভিতরে হাত ঢুকিয়ে একটা পুরনো বাক্স বের করে নিয়ে এলো। তারপর সে খুব গম্ভীরভাবে ভক্তি ভরে খুব আস্তে আস্তে সেই বাক্সটা খুলল। বাক্সটার ভিতরে একটা খুব পুরনো পেন্সিল ছিল, যেটা একটা ছোট তারার মতো চকচক করছিল। নোয়া সেটা দেখে অবাক হয়ে গেল। এরপর বয়স্ক মানুষটা হঠাৎ বাক্সটার মরচে পড়া ঢাকনা বন্ধ করে সেটা নোয়াকে দিল আর বলল, নোয়া, হ্যাঁ, আমি তোমার নাম জানি, কারণ আমি একজন জাদুকর। আমি দীর্ঘদিন ধরে তোমার মতো একটা ভালো ছেলেকে খুঁজছিলাম, যে তার নিজের স্বপ্ন ভুলে অন্যদেরকে সাহায্য করবে। এখন তুমি এই জাদু পেন্সিলটা দিয়েও অন্যদেরকে খুব সহজেই সাহায্য করতে পারবে। এটা দিয়ে তুমি যাই আঁকবে সেটা সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত হবে। বাহ, ধন্যবাদ জাদুকর। এখন থেকে আমি যখন খুশি তখন অন্যদেরকে সাহায্য করতে পারবো। এটা অসাধারণ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুধু 2টো জিনিস মনে রেখো, এই গোপন কথাটা কাউকে বলবে না, তাহলে এটা চুরি হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, তোমার যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয়, তুমি শুধু আমার একটা ছবি এঁকো, আমি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাব। ভয় নেই জাদুকর, তোমার এই নির্দেশগুলো আমার মনে থাকবে। হঠাৎই নিমেষের মধ্যে জাদুকর অদৃশ্য হয়ে গেল আর নোয়া খুশি হয়ে তার বাড়ির পথ ধরল। নোয়া তার জাদু পেন্সিল ব্যবহার করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না, তাই সে একটা কেক আর প্রেস্টোর ছবি আঁকলো আর মুহূর্তের মধ্যে সেগুলো একটা রূপোর থালায় তার সামনে এসে হাজির হলো। পরের দিন নোয়া তার দেখা প্রত্যেক দুঃখী মানুষকে তাদের প্রয়োজনের জিনিস দিয়ে সাহায্য করা শুরু করলো। একটা হোটেলের সামনে দেখতে পেল সেখানকার এক কম বয়সী কর্মী একটা বড় ভারী আর অদ্ভুত দেখতে মালপত্রের ব্যাগ বওয়ার চেষ্টা করছে। তাই সেই কর্মীকে সাহায্য করার জন্য নোয়া একটা ব্যাগ বওয়া গাড়ি আঁকলো, যাতে তাকে ভারী ব্যাগ বইতে না হয়। তারপর সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পেল যে খালি পায়ে ধূপকাঠি বেচার চেষ্টা করছে আর তাকে কেউ লক্ষ্য করছে না, কিন্তু নোয়া লক্ষ্য করলো। তাই সে তার জন্য 1 ঝুড়ি খাবার আর 1 জোড়া নরম জুতো আঁকলো। কিছুক্ষণ পর নোয়া রাস্তার উপর
কিছু নিরাশ্রয় মানুষকে ঠান্ডায় কাঁপতে দেখল। তাই সে ওই মানুষগুলোর জন্য কিছু ছোট ছোট আর সুন্দর বাড়ি আঁকলো, যাতে তারা নিজেদের বাড়িতে থাকতে পারে। এইভাবেই নোয়া তার আশেপাশের মানুষদেরকে সাহায্য করতে লাগলো। একদিন সে একজন গরিব মানুষকে সাহায্য করছিল, আর ঠিক তখনই শহরের লোভী আর স্বার্থপর মেয়র তাকে দেখতে পেল। মেয়র এও দেখল যে ছোট্ট নোয়া কেমন করে সেই জিনিসগুলো একটা খুব সাধারণ অথচ জাদু পেন্সিল দিয়ে বাস্তবে পরিণত করছে। পরের দিন মেয়র নোয়াকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠালো, যেহেতু সে জাদু বলে বেআইনিভাবে গরিব মানুষদেরকে সাহায্য করছে। কারণ মেয়রের নিয়ম ছিল শহরে শুধুমাত্র ধনী মানুষদের জন্যই জাদু ব্যবহার করা যাবে। পুলিশ দেখল নোয়া তার জাদু পেন্সিলের সাহায্যে যেসব মানুষদেরকে সাহায্য করছে তারা সবাই তার থেকে গরিব। তাই তারা নোয়াকে তখনই গ্রেফতার করল আর মেয়রের কাছে টানতে টানতে নিয়ে গেল। মেয়র বলল, নোয়া, আমি দেখেছি তুমি কিভাবে ওই অসুস্থ, ক্ষুধার্ত, নিরাশ্রয় আর গরিব মানুষগুলোকে সাহায্য করছো। এখন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। আমার জন্য তুমি এমন একটা গাছ আঁকো যে গাছটাতে সোনার ফল ধরবে। স্যার, আমাকে মাফ করবেন। আমি শুধু গরিব আর অসহায় মানুষদের সাহায্য করি, আর আপনি গরিব বা অসহায় কোনোটাই নন। এটা কোনো অনুরোধ না নোয়া, আমি তোমাকে আদেশ দিচ্ছি। মাফ করবেন মেয়র, আমি এটা করতে পারবো না। তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুত হও, বোকা ছেলে। এরপর মেয়র তার কর্মীদেরকে নোয়ার ওই জাদু পেন্সিলটা কেড়ে নিতে বলল। একজন পুলিশ সেই পেন্সিলটা কেড়ে নিয়ে মেয়রের হাতে তুলে দিল, আর মেয়র এরপর একটা সোনার ফলের গাছ আঁকতে শুরু করে। সেই ছবিটা একটা খুব সুন্দর রঙিন ছবি ছিল, কিন্তু পেন্সিলের জাদু তার ইচ্ছে পূরণ করল না। তারপর সে পেন্সিলটা একজন পুলিশের হাতে তুলে দিল। ওই পুলিশটাও একটা সাদা পাতায় পেন্সিল দিয়ে একটা ঘোড়ার ছবি আঁকল, কিন্তু পেন্সিলের জাদু তার ইচ্ছেও পূরণ করল না। তাই সেই পুলিশ মেয়রকে বলল, স্যার, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই পেন্সিলটা আমাদের কথা শুনবে না। এটা শুধু নোয়ার হাতেই কাজ করবে। মেয়র, আপনার এই ইচ্ছে শুধু ওই ছেলেটাই পূরণ করতে পারে। লোভী মেয়র এসব দেখে রেগে গেল। নোয়া, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে একটা সোনার ফলের গাছ এঁকে দেবে কিনা বলো। যা বলবে সাবধানে বলবে, কারণ এটাই তোমার শেষ সুযোগ। নোয়া খুবই সাহসী ছিল, কিন্তু এই মুহূর্তে সে ওই সমস্যাটার সমাধান করতে চাইছিল। তাই সে বলল সে কিছু আঁকতে চায়, যেটা শুনে মেয়র তাকে জাদু পেন্সিলটা ফিরিয়ে দিল। এরপর নোয়া একটা সাদা কাগজের উপর একজন বয়স্ক মানুষের ছবি আঁকল, আর সঙ্গে সঙ্গে সেই জাদুকর নোয়াকে বাঁচানোর জন্য এসে দাঁড়ালো। যে জাদু পেন্সিল দিয়েছিল সেই বয়স্ক মানুষটা আসার সঙ্গে সঙ্গে ওই পুলিশগুলোকে বিড়াল বানিয়ে দিল আর বলল, মেয়র মশাই, আপনি আপনার লোভ পূরণ করার জন্য এই পেন্সিলটার জাদু ব্যবহার করার চেষ্টা করবেন না, নয়তো এরপর আপনিও আপনার নিজের লেজ চাটতে শুরু করবেন। মেয়র এইসব দেখে ভয়ে কাঁপছিল। এরপর সেই বয়স্ক মানুষটা মেয়রকে লোভী আর স্বার্থপর হওয়া থেকে সাবধান করল। মেয়র নিজেও তার ভুল স্বীকার করে নোয়া আর জাদুকরের কাছে ক্ষমা চাইল। পরের দিন মেয়র নোয়াকে তার শহরের সমস্ত গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করার জন্য পুরস্কার দিল, আর নোয়া তারপর সেই সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করে সুখে শান্তিতে থাকল। সমাপ্ত। অজের জাদুকর। অনেক বছর আগে লরেন্স নামের একটা জায়গা ছিল। সেখানে ডরথি নামের একটা ছোট্ট মেয়ে থাকতো। সে তার কাকিমা এম আর কাকা হেনরির সঙ্গে খামার বাড়িতে থাকতো। তার টোটো নামের একটা কুকুর ছিল। একদিন
সে বাইরে একটা অদ্ভুত আবহাওয়া লক্ষ্য করলো। আকাশ মেঘে ঢেকে গেল আর বজ্রপাত শুরু হলো। কাকা হেনরি দরজায় বসে উদাসভাবে আকাশ দেখছিল। এর আগে আকাশ কখনো এত অন্ধকার হয়নি। ডরথিও দরজায় দাঁড়িয়েছিল, সঙ্গে ছিল টোটো। দুজনেই আকাশ দেখছিল। কাকিমা এম থালা বাসন ধুচ্ছিল। এমন সময় একটা দমকা হাওয়ার আওয়াজ শুনে সেও দরজায় এসে দেখল বাইরে ঝড় উঠছে কিনা। হঠাৎ টোটো ডরথির কোল থেকে লাফিয়ে সাইক্লোনের দিকে দৌড়তে লাগলো। সেটা দেখে ডরথিও তাকে ধরার জন্য ছুটতে লাগলো। কিছুক্ষণ পর অবশেষে টোটো খামারের পিছনে নামা একটা হট এয়ার বেলুনের নিচে লুকিয়ে পড়ল। সেখানে ডরথি একটা খুব অদ্ভুত মানুষকে দেখতে পেল। তার নাম ছিল প্রফেসর মার্বেল, আর সেই বড় হট এয়ার বেলুনটা তারই ছিল। সে ডরথিকে তার জাদু কথার মাধ্যমে অভিবাদন জানালো। সিম সিম সালাবিন, আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে তোমার নাম ডরথি। সে তার নাম জানি শুনে ডরথি অবাক হয়ে গেল, কিন্তু হঠাৎ সে দেখল একটা বড় ঘূর্ণিঝড় তাদের দিকে এগিয়ে আসছে। তাই সে টোটোকে নিয়ে তাদের খামারের দিকে দৌড়তে লাগলো। কিন্তু সে পৌঁছতে দেরি করে ফেলল। বাড়িতে ঢুকতে না ঢুকতে ঘূর্ণিঝড় এসে গেল। সে পড়ে গেল আর তার মাথায় চোট লাগলো। ঝড়ে ডরথি আর টোটো সহ গোটা বাড়িটা হাওয়ায় উড়ে গেল অনেক উঁচুতে। কিছুক্ষণ পরে বাড়িটা মাটিতে এসে পড়ল। ডরথি বাইরে এসে দেখল যে সেটা একটা পুরোপুরি অন্য জায়গা। জায়গাটা লরেন্সের থেকে অনেক বেশি রঙিন আর সুন্দর ছিল। এরপর উত্তরের ডাইনি গ্লিন্ডা সেখানে উপস্থিত হলো আর তাকে অভিবাদন জানালো। ওয়েলকাম ডরথি, অজের রাজ্যে স্বাগত। আমি হলাম উত্তরের ডাইনি। ও মা গো, আমি এখানে এসে গেছি। আমার মনে আছে একটা ঘূর্ণিঝড় এসেছিল, আর তারপর তুমি এখানে এসেছো ডরথি। ওই ঘূর্ণিঝড়টা অজের রাজ্যে আসার প্রবেশদ্বার। আর আমি খুব খুশি যে তুমি পূর্বে শয়তান ডাইনিকে মেরে ফেলেছো। তুমি তো খুব ভালো, কিন্তু তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কাউকে মারিনি। তোমার বাড়ি মেরেছে। যাই হোক, একই ব্যাপার। এই দেখো। গ্লিন্ডা বাড়ির কোণের দিকে ইশারা করলো। ওই দেখো, এখনো কাঠের নিচ থেকে ওর দুটো পা বেরিয়ে আছে। ডরথি তো বিশ্বাসই করতে পারছিল না আর ভয়ে কাঁপতে শুরু করলো। শয়তান ডাইনির বোনও যা যা ঘটেছিল সব দেখেছিল, আর সেও এসে উপস্থিত হলো। সে তার ঝাড়ুতে চড়ে আকাশে উড়ছিল আর ডরথির উপর খুব রেগেছিল, কারণ সে তার বোনকে মেরেছিল। এই দুষ্টু মেয়ে, আমার বোনকে মারার সাহস তোর হয় কি করে? এমনকি তুই আমার বোনের রুবি পাথরের জুতোটাও পরে আছিস। ওটা আমার, আমি তোকে ছাড়ব না। ডরথি বুঝতে পারল না তার পায়ে রুবি পাথরের জুতোগুলো কি করে এলো, কিন্তু সে সেগুলো বারবার খোলার চেষ্টা করলেও সেগুলো খুলল না। আর তারপর হঠাৎই পশ্চিমের শয়তান ডাইনি ডরথির উপর জাদু প্রয়োগ করলো, কিন্তু সেটা উল্টে তার শরীরেই আগুন লাগিয়ে দিল। সে ডরথিকে অভিশাপ দিতে দিতে বলল, এই দুষ্ট মেয়ে, আমি খুব শিগগিরই ফিরে আসবো আর মজা দেখাবো। এই বলে ডাইনিটা উড়ে গেল। আর তার মানে ডরথির একটা শত্রু হয়ে গেল। সেটা ভেবেই ও ভয় পেয়ে গেল আর বলল, গ্লিন্ডা, এবার আমি কি করব? ও নিশ্চয়ই আবার ফিরে আসবে। ও সোনা, ভয় পেও না। এবার তুমি যত তাড়াতাড়ি পারো লরেন্সে ফিরে যাও। কিন্তু আমি তো বাড়ি ফেরার উপায় জানি না। তাহলে তুমি চুনি শহরে যাও। অজের মহান জাদুকর ওখানে থাকে, ওর কাছে তুমি সাহায্য চাও। কিন্তু চুনি শহরে কি করে যাব? সেটা কি অনেক দূর? তুমি কি আমার সঙ্গে যাবে? তোমাকে হলুদ ইটের রাস্তা দিয়ে যেতে হবে। এটা একটা লম্বা রাস্তা, আর ওই রুবি পাথরের জুতোগুলো তোমায় রক্ষা করবে। ওগুলো পরে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এরপর ডরথি আর টোটো হলুদ ইটের রাস্তা খুঁজে সেটা দিয়ে হাঁটতে শুরু করলো। বেশ কয়েক মাইল হাঁটার পর ডরথি বিশ্রাম নিতে বসলো। সেখানে রাস্তার ধারে একটা বড় ভুট্টা ক্ষেত ছিল, আর সেই ক্ষেতটার মাঝখানে একটা কাকতাড়ুয়া ছিল।
সেটা একটা লাঠির উপর বাঁধা ছিল। ডরথি কাকতাড়ুয়াটাকে দেখে হাসলো। আমাদের লরেন্সেও কাকতাড়ুয়া আছে। একদম ঠিক। ডরথি অবাক হয়ে কাকতাড়ুয়াটার দিকে তাকালো। কিন্তু আমাদের লরেন্সের কাকতাড়ুয়া কথা বলে না। আমি বেশি কথা বলি না, কাকেরাও আমায় ভয় পায় না। ওদের বুদ্ধি আছে আর আমার নেই। আহারে, হয়তো আমি তোমায় সাহায্য করতে পারি। সে উঠে দাঁড়িয়ে কাকতাড়ুয়াটাকে লাঠি থেকে তুলল। বাহ, বেশ ভালোই হলো। এখন আমি আমার পা নাড়াতে পারছি। তোমার নাম কি আর তুমি কোথায় যাচ্ছ? আমার নাম ডরথি। আমি চুনি শহরে যাচ্ছি মহান জাদুকর অজের কাছে। আমি শুনেছি শুধু সেই আমার বাড়ি লরেন্সে ফেরত পাঠাতে পারবে। আগে তো কোনোদিন শুনিনি, যদিও মনে রাখার মতন আমার কোনো বুদ্ধি নেই। তোমার কি মনে হয় অজ আমাকে কিছু বুদ্ধি দিতে পারবে? তুমি আমার সাথে গিয়ে ওকে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ, অবশ্যই, এটা খুব ভালো পরামর্শ। তারা একসঙ্গে চলতে শুরু করলো। কিছু দূর আসার পর তারা একটা টিনের মানুষ দেখতে পেল। তোমরা কোথায় যাচ্ছ? আমরা চুনি শহরে যাচ্ছি মহান অজের সাথে দেখা করতে, যাতে সে আমাদের ইচ্ছে পূরণ করে। ও, আমার তো কোনো হৃদয় নেই। অজ কি আমায় হৃদয় দিতে পারবে? তুমি আমাদের সাথে গিয়ে ওকে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ, আমি অবশ্যই তোমাদের সঙ্গে যাব। তাই তারা সবাই হলুদ ইটের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। পথে একটা ঘন জঙ্গল পড়ল। জঙ্গলটা ক্রমশ অন্ধকার আর ভয়ঙ্কর হতে থাকলো। সামনে একটা ঝোপ নড়তে দেখে টোটো চিৎকার করতে লাগলো। আর হঠাৎই সেই ঝোপটার আড়াল থেকে একটা বিশাল শক্তিশালী সিংহ বেরিয়ে এলো। তারা সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু ডরথি অবাক হয়ে লক্ষ্য করলো সিংহটা চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আই, আগে তো তুমি হঠাৎ লাফিয়ে আমাদের ভয় দেখালে, আর এখন নিজেই কাঁদছো। তুমি কেমন ধরনের সিংহ বলো তো? আমি খুব ভীতু। আমি সব কিছুকে ভয় পাই। যখন গর্জাই, সেই গর্জন শুনে আমিই ভয় পেয়ে যাই, কারণ আমি ভীতু। অন্তত তোমার হৃদয় আছে আর তোমার বুদ্ধিও আছে। টোটো আর আমি লরেন্সে ফিরে যেতে চাই, তাই আমি অজের কাছে সাহায্য চাইতে যাচ্ছি। তোমার কি মনে হয় অজ আমাকে সাহসী করে তুলবে? তাহলে আমি আর কাপুরুষ থাকবো না। মনে হয় সে খুব বড় জাদুকর। তুমি আমাদের সাথে গিয়ে নিজেই তাকে জিজ্ঞেস করতে পারো। তারা সবাই চুনি শহরে এসে পৌঁছলো। শহরটা খুবই সুন্দর আর সবুজে ঢাকা। শহরের সবাই জাদুকরের নাম জানে, কিন্তু কেউ কখনো তাকে সামনাসামনি দেখেনি। তারা সবাই একটা প্রাসাদে পৌঁছলো। প্রাসাদের মাথাটা ডরথির সেই ঝড়ের মধ্যে দেখা হট এয়ার বেলুনটার মতো ছিল। পথ খুঁজতে খুঁজতে যখন সে দরজায় ঢোকার চেষ্টা করলো, রাজার রক্ষীরা তাকে আটকালো। তোমরা এখন ঢুকতে চলেছ এমারেল শহরের রাজপ্রাসাদে। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমরা অজের মহান জাদুকরের সাথে দেখা করতে চাই। আমরা অনেক দূর থেকে এসেছি, সময় নষ্ট করতে চাই না। দাঁড়ান, তাহলে আমাকে অনুমতি নিয়ে আসতে হবে। তোমরা সবাই অপেক্ষা করো। এরপর জাদুকর তাদের সাথে দেখা করতে রাজি হলো। রাজসভায় ঢোকার পর তারা সিংহাসনে রাজার মুখের একটা ছবি দেখতে পেল। সেটা এতটাই বড় ছিল যে সেটা দেখে তারা ভয় পেয়ে গেল। সিম সিম সালাবিম। হ্যালো ডরথি, যতদূর জানি তুমি লরেন্স থেকে এসছো। বলো, তোমার আনন্দের জন্য আমি কি করতে পারি? আমি এই গলাটা চিনি, কিন্তু কোথায় শুনেছি? ও, অজের মহান জাদুকর, আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ও ছোট্ট ডরথি, আমি তোমাকে সাহায্য করব। ওই ডাইনিটার দণ্ডটা তোমরা নিয়ে এসো। আমি চাই তোমরা ভেতরে ঢোকো। তাদের কাজ নিয়ে তারা কিছুটা ভয় পেলেও তারা ডাইনির প্রাসাদের দিকে এগিয়ে গেল। দুষ্টু ডাইনিটা ডরথির রুবি পাথরের জুতো চাইতো, কারণ সে জানতো সেগুলোর মধ্যে শক্তি ছিল। তারা ডাইনির প্রাসাদে পৌঁছানোর সাথে সাথে ডাইনি তাদেরকে বলল, এই তো তুমি এসেছো, শেষমেশ আমাদের আবার দেখা হলো। এবার তুমি আমাকে ওই রুবি পাথরের জুতোগুলো দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এখান থেকে কেউ কোথাও যাবে না। এবার আমি তোমাকে খুন করে ফেলবো। সে তাদের সবাইকে এক এক করে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। সে তার ঝাড়ু থেকে তাদের দিকে আগুন ছুঁড়ল।
ডরথি নিজেকে সেই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলো। তার জুতো জ্বলে উঠল আর তার হাত থেকে জলের ধারা বেরোলো। আগুন নিভে গেল। দুষ্টু ডাইনিটা আরো বেশি রেগে গেল। যেই না সে তার জাদুদণ্ড দিয়ে তাদের উপর জাদু করার চেষ্টা করলো, টোটো দৌড়ে গিয়ে তার ঝাড়ুটা ডরথিকে এনে দিল। জুতোগুলো আবার জ্বলে উঠল আর ডরথি সরাসরি ডাইনির দিকে আগুন ছুটতে লাগলো। ফলে ডাইনি তার নিজের প্রাসাদের মধ্যেই আগুনে পুড়ে গেল। ডরথি দুষ্টু ডাইনির ঝাড়ুটা নিয়ে এসে জাদুকরকে দিল। তারা তার কাজ শেষ করার পর জাদুকর তার নিজের আসল পরিচয় দিল। সে ছিল প্রফেসর মার্ভেল। প্রফেসর মার্ভেল ডরথির বাড়িটা লরেন্সে ফেরত পাঠাতে রাজি হলো। সে কাকতারুয়াকে একটা স্বীকৃতিপত্র দিল, সিংহকে একটা সাহসিকতার পদক দিল, আর টিনের মানুষকে একটা হৃদয়ের আকারের হাতঘড়ি দিল। তারা সবাই খুশি হলো। গ্লেন্ডাও তাদের সামনে এসে উপস্থিত হলো। তুমি অজের রাজ্যের সবাইকে সাহায্য করেছো, তাই এই রুবি পাথরের জুতোগুলো তোমার হলো। এখন থেকে তুমি যখন খুশি ওগুলো খুলতে পারবে, আর ভবিষ্যতে যখনই তোমার আমাকে দরকার পড়বে এই জুতোগুলো 3 বার একসাথে টোকা দিলেই আমি পৌঁছে যাব। ডরথি তার বন্ধুদের বিদায় জানালো। প্রফেসর মার্ভেল, ডরথি আর টোটো হট এয়ার বেলুনে চড়ে আকাশ থেকে তাদের দিকে হাত নাড়ালো। কোনো কিছু বোঝার আগেই ডরথি দেখল সে লরেন্সে নিজের বিছানায় শুয়ে আছে। কাকিমা এম আর কাকা হেনরি তার ঘুম ভাঙানোর চেষ্টা করছে। লম্বা হাই তুলে সে ঘুম থেকে উঠল। সে তাদেরকে তার অসাধারণ অ্যাডভেঞ্চারের কথা বলার চেষ্টা করলো, কিন্তু তারা সেটাকে স্বপ্ন ভাবলো। কিন্তু সে চাদরের তলা দিয়ে দেখল তার পায়ে একজোড়া চকচকে লাল রুবি পাথরের জুতো আছে। সমাপ্ত। জাদু ঘণ্টা। এক সময় একটা ছোট্ট গ্রামে পু নামের একটি গরিব ছেলে থাকত। সে তার মা আর ভাইয়ের সঙ্গে থাকত। পু একটা ছোট কুটিরে থাকত, যেটা ছিল গ্রামের ঠিক মাঝখানে। সে তার পরিবারের রুজি রোজগারের জন্য কয়েকজন বন্ধুর সাথে পাহাড়ের কাছে গরু চড়াতে যেত, আর সন্ধে হলে সেই গরুগুলোকে আবার তাদের মালিকের কাছে ফিরিয়ে দিত। প্রতিদিন গরুগুলো যখন ঘাস খেত, তখন সে একটা গাছের নিচে বসে তার বাঁশের বাঁশিতে সুন্দর সুন্দর সুর বাজাতো। অপু, তুমি প্রতিদিন এখানে বসেই কেন বাঁশি বাজাও? জানি না কেন এই গাছটাকে আমার ভালো লাগে। তুমি হয়তো ভাববে আমি পাগল, কিন্তু আমার মনে হয় এই গাছটার প্রাণ আছে, আর ও আমার সুর শুনতে পায়। ও, ঠিক বলেছ। কি তোমারও কি তাই মনে হয়? না, মানে তুমি ঠিকই বলেছ যে তুমি সত্যি পাগল। কিন্তু পু মিথ্যে বলেনি। গাছটা তার সুর শুনত। সুরটা গাছটার মন ছুঁয়ে গিয়েছিল। গাছটা মন দিয়ে সেই সুরটা শুনত, আর পু যে প্রতিদিন বাঁশি বাজাতো তার জন্য গাছটা খুশি ছিল। একদিন পু গাছের একটা ডালের উপর আরাম করে ঘুমোচ্ছিল, আর গাছের নিচে একটা ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। আহ, এটা এটা কি হচ্ছে? ভূমিকম্প, ভূমিকম্প! পু যে গাছটার উপর ঘুমোচ্ছিল, এক কাঠুরে সেই গাছটা কাটছিল। কে এই লোকটা? এটা কাটতে কিছুটা সময় লাগবে। পু তখনই বুঝে গিয়েছিল ওখানে কি হচ্ছিল, তাই সে তাড়াতাড়ি নিচে নেমে এসেছিল। আরে, এটা তুমি কি করছো? তুমি কেন এই গাছটাকে কাটছো? আমার মালিক এটা দিয়ে ওর নৌকো বানাবে। এটা খুব মজবুত একটা গাছ। না, তোমরা এটা কাটতে পারো না। আচ্ছা, আর সেটা কেন? শোনো, আমি অনেকদিন ধরে নৌকোর জন্য শক্ত কাঠ খুঁজে চলেছি, আর এই গাছটা তো তোমার নয়, তাই অযথা সময় নষ্ট করো না। গাছটাকে রক্ষা করার জন্য পুকে এক্ষুনি কিছু করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই সে নিজের বুদ্ধি খাটিয়ে কাঠুরেকে ভয় দেখানোর চেষ্টা করল। সে বলল, ঠিক আছে, পরে বলো না যে আমি কিছু বলিনি, কারণ যা হওয়ার সেটাই তো হবে। তার মানে কি বলতে চাইছো? তুমি জানো না, এই গাছটার মধ্যে একটা বুড়ি ডাইনির আত্মা আছে, অনেক বছর ধরে আছে। তাই তুমি যদি এই গাছটাকে কাটো, ও তোমাকে শাস্তি দেবে। শাস্তি? আমাকে শাস্তি দেবে কেন? সেটাই তো স্বাভাবিক, কারণ তুমি তো গাছটাকে কাটছো। তুমি কি আমাকে বোকা ভাবছো? আমার সাথে চালাকি করো না ছোড়া।
আমি তোমার এই মিথ্যে গল্পে বিশ্বাস করি না। যাও এখন। পু গাছটাকে যেভাবেই হোক বাঁচাতে চাইছিল। কাঠুরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। পু গাছটা বেয়ে সোজা সেটার উপরে উঠে পড়ে। তারপর ঘন পাতার আড়াল থেকে চিৎকার শুরু করে। আহ আহ! কে আমার ঘরে হাত দিচ্ছে? কি? কে কথা বলছো? তুমি যদি আমার ঘর নষ্ট করো, আমি তোমার ঘরে গিয়ে থাকবো, আর আমি তোমাকে কখনোই ছাড়বো না হে মানুষ, বুঝেছো? ছেলেটা ঠিকই বলেছিল। ভয় নেই মানুষ, আমরা একসাথে থাকবো। কাঠুরে ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। আরে বন্ধু, কোথায় যাচ্ছ? কিন্তু পু যখন কাঠুরেকে দেখে হাসছিল, তখন গাছটা জীবন্ত হয়ে উঠল। বউ, পু নিজের নাম শুনে চমকে উঠল। তুমি তুমি কি সত্যি ওই বুড়ি ডাইনির আত্মা? না পু, আমি কোনো বুড়ি ডাইনির আত্মা না। মানে আমি বুড়ো, কিন্তু আমি এই গাছটার আত্মা। তোমার সুর আমাকে জীবন দিয়েছে। তুমি খুব চালাক পু, আর আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে কাঠুরের হাত থেকে বাঁচিয়েছো। হঠাৎই পু নিজের সামনে একটা সুন্দর সোনালী ঘণ্টা দেখতে পেল, যেটা হাওয়ায় ভাসছিল। এই নাও, এটা তোমার কাজের পুরস্কার। ঘন্টা? এটা কোনো সাধারণ ঘন্টা না বন্ধু, বুঝলে? এটা একটা জাদু ঘন্টা। যখনই তুমি এটা বাজাবে, তোমার খাওয়ার থালা জাদু বলে সুস্বাদু সব খাবারে ভরে উঠবে। ও দারুণ! তাহলে তো আমার আর আমার পরিবারের কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ, নিশ্চয়ই। তবে মনে রেখো পু, এই ঘন্টাটা দিনে একবারই বাজানো যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে থাকবে। ধন্যবাদ গাছ। পু তার মা আর ভাইকে ডাকতে দৌড়ে গ্রামে ফিরে গেল। মা, রনি, এই দেখো আমি কি এনেছি। পু তাদেরকে গোটা ঘটনাটা খুলে বলল। তারা জাদু ঘণ্টা দেখে খুব খুশি হলো। তারা তাদের পছন্দের খাবার চেয়ে ঘণ্টা বাজালো আর মন ভরে সেগুলো খেলো। বহুদিন পর তারা পেট ভরে সুস্বাদু খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে গেল। পরদিন সকালে যথারীতি পু আবার গরু চড়াতে গেল, কিন্তু ঘণ্টাটা বাড়িতে রেখে গেল। যখন সন্ধেবেলা সে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরল, সে দেখল খাওয়ার পাত্রগুলো সব খালি। তার খাওয়ার জন্য কোনো খাবার ছিল না। পু খুব দুঃখ পেল আর সে কাবার থেকে উচ্ছিষ্ট খাবার খেল। এরপর সে সামান্য খাবার খেয়ে ক্ষুধার্ত অবস্থাতেই সে ঘুমোতে গেল, কিন্তু খিদের জ্বালায় সে কিছুতেই ঘুমোতে পারল না। তাই সে ঠিক করলো পরের দিন সে জাদু ঘণ্টাকে তার সঙ্গে নিয়ে যাবে। সেদিন দুপুরে যখন তার মা আর ভাইয়ের খিদে পেল, তারা ঘণ্টাটা খুঁজল। গোটা কুটির তারা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু জাদু ঘণ্টাটা খুঁজে না পেয়ে তারা খুবই কষ্ট পেল। তারা ভাবল তারা ঘণ্টাটা হারিয়ে ফেলেছে। তাদের কাছে ঘণ্টা বা খাবার কোনোটাই ছিল না, তাই তারা খালি পেটে ঘুমোতে গেল। সন্ধেবেলা পু যখন ঘরে ফিরে এসে তার ঝুলি থেকে জাদু ঘণ্টাটা বের করল, তারপর সে তার সবচেয়ে পছন্দের খাবারগুলো খেতে চাইল। তার মা আর ভাই সেটা দেখে খুব কষ্ট পেল। তার ভাই কাঁদতে শুরু করে দিল আর বলল, দাদা, আমাদের খুব খিদে পেয়েছিল আর আমরা ঘন্টাটা খুঁজছিলাম। তুমি এত স্বার্থপর কি করে হতে পারলে? এটা শুনে পু নিজের ভুল বুঝতে পারল। সে তার সিদ্ধান্তের জন্য দুঃখ পেল, কিন্তু সে তাদেরকে নিজের মনের কথাও বলল। তোমরা গতকাল নিজেদের খাবার চেয়েছিলে, কিন্তু তোমরা আমার জন্য খাবার রাখতে ভুলে গিয়েছিলে। কাল আমি ক্লান্ত অবস্থায় না খেয়ে ঘুমোতে গেছিলাম, তখন আমার কষ্ট হয়েছিল আর আমি সেই জন্য খুব রেগেও গেছিলাম। পু এর ভাই আর মা তাদের ভুল বুঝতে পারল। সেই রাতে তারা সবাই মিলে একসঙ্গে খাবার খেলো। তারপর থেকে তারা আর কোনো দিনই খালি পেটে ঘুমোয়নি, আর তারা সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। সমাপ্ত। ছোট্ট মৎস্যকন্যা।
অনেক দিন আগে সমুদ্রের নিচে অ্যাটলান্টিস নামে একটি শহর ছিল। সেখানকার রাজা অরিনের একটা মেয়ে ছিল। সে খুব মিষ্টি ছিল, আর সেই ছোট মৎস্যকন্যা শুধু সুন্দরীই ছিল না, সে খুব ভালো গান গাইতেও জানত। মৎস্যকন্যারা 20 বছর বয়সের আগে জলের উপরে গিয়ে মানুষের পৃথিবী দেখার অনুমতি পেত না। প্রতি বছর সেই ছোট মৎস্যকন্যা তার বাবাকে অনুরোধ করত যাতে তার বাবা তাকে সমুদ্রের উপরে যাওয়ার অনুমতি দেন। একটু ধৈর্য ধরো মা, সময় এলেই তুমি উপরে যেতে পারবে। অবশেষে একদিন সেই ছোট মৎস্যকন্যার বয়স 20 হলো। সেই দিন দিনের শেষে তার বাবা তাকে ডাকলো আর বলল, আজ সেই সময় এসেছে আমার মিষ্টি মেয়ে। আজ তুমি সমুদ্রের ওপর দিয়ে ঘুরে এসে আমাদেরকে বলবে তুমি কি দেখলে। কিন্তু হ্যাঁ, সাবধানে থাকবে আর মানুষদের থেকে দূরে থাকবে। ছোট মৎস্যকন্যা তার বাবাকে চুম্বন করে বিদায় জানালো আর সাঁতার কেটে সমুদ্রের উপরের দিকে উঠল। বাইরে তখন অন্ধকার ছিল। সে নিজের গন্তব্যে পৌঁছানোর আগে একটা জাহাজ দেখতে পেল। সেই জাহাজটাতে অসংখ্য লণ্ঠন জ্বলছিল। সে সাঁতার কেটে জাহাজটার কাছে আসার পর সেখানে একটা অদ্ভুত অথচ সুন্দর সুর শুনতে পেল। সে জানতে চাইল সেই সুরটা কোথা থেকে আসছে। সে জাহাজের একটা জানলা দিয়ে উঁকি মারল আর দেখতে পেল জাহাজের নিচের তলায় একটা জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। সে বুঝতে পারল সেটা একজন তরুণ রাজকুমারের জন্মদিন ছিল। সেই মৎস্যকন্যা এর আগে কখনো তার মতো সুন্দর কোনো তরুণ দেখেনি। তাই সে মুহূর্তের মধ্যেই সেই রাজকুমারের প্রেমে পড়ে গেল। কিছুক্ষণ পরে, দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। সে জলে ঝাঁপ দিতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো, যেটা সে আগে কখনো শোনেনি। ঝড় উঠল। রাজকুমারের জাহাজ উত্তাল সমুদ্রের মাঝে দুলতে লাগলো। যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে উঠল, আর নাবিকেরা তাদের জাহাজটাকে বাঁচানোর চেষ্টা করলো। কিন্তু তারপর জাহাজটা দ্রুত গতিতে পাথরে ধাক্কা মেরে ভেঙে গেল। অসংখ্য যাত্রীর সাথে রাজকুমারও সমুদ্রে পড়ে গেল। ছোট মৎস্যকন্যা জানত মানুষরা জলের নিচে বাঁচতে পারবে না। না, আমি রাজকুমারকে ডুবতে দেব না। তাই সে রাজকুমারকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে উঠল, আর সেখানেই সে সারা রাত তার সেবা শুশ্রূষা করল। রাজকুমার সমুদ্রের পাড়ে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই মৎস্যকন্যা একটা ছোট গির্জার সামনে অজ্ঞান রাজকুমারকে শুইয়ে রেখে সাহায্যের জন্য চিৎকার করল। তারপর সে আড়াল থেকে দেখল কেউ রাজকুমারকে সাহায্য করতে আসছে কি না। রাজকুমার চোখ খুলে দেখল গির্জার ভেতর থেকে একটা মেয়ে হেঁটে আসছে। মেয়েটা তাকে দেখা মাত্র ছুটে গির্জায় ফিরে গেল সাহায্য করার জন্য কাউকে নিয়ে আসতে। গির্জা থেকে সবাই ছুটে বেরিয়ে এলো। তারা রাজকুমারকে সেখান থেকে তুলে নিয়ে গেল। ছোট মৎস্যকন্যা তারপর নিজের বাড়ি ফিরে এলো। বেশ কিছুদিন সে মনমরা হয়ে বসে থাকলো, কিন্তু সেই ছোট মৎস্যকন্যা রাজকুমারকে ভুলতে পারল না। তাই সে সেখান থেকে পালিয়ে তার সেই অজানা ভালোবাসার মানুষের কাছে গিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। পরের দিন ছোট মৎস্যকন্যা তার রাজগুরু সেবাস্টিয়ান কাঁকড়াকে ডেকে পাঠালো। সে ছোট মৎস্যকন্যার সামনে এসে হাজির হয়ে বলল, রাজকুমারী, আমি তোমার কি সাহায্য করতে পারি? সমুদ্রে জাদু করে আরসুলার কাছে আমায় নিয়ে চলো। সেবাস্টিয়ান তো অবাক হয়ে গেল আর বলল, তুমি কি জানবে না সে কে? সে একটা ডাইনি। তুমি কেন যাবে তার কাছে? তারপর সে সেবাস্টিয়ানকে সেই ঝড়ের ঘটনার কথা বলল, আর সে জানালো যে সে রাজকুমারের সাথেই থাকতে চায়। একটা ছোট তর্ক বিতর্কের পর সেবাস্টিয়ান তাকে আরসুলার কাছে নিয়ে যেতে রাজি হলো। সমুদ্রে জাদুকরি সমুদ্রের সবথেকে অন্ধকার আর ঠান্ডা জায়গায় থাকতো, আর মৃত নাবিকদের হাড় দিয়ে বানানো তার বাড়ির চারপাশে রক্ষী হিসেবে থাকতো সমুদ্রের বিষাক্ত সব সাপ। ছোট মৎস্যকন্যা আর সেবাস্টিয়ান আরসুলার বাড়িতে ঢুকে দেখল সমুদ্রের জাদুকরি তার স্বচ্ছ বলের সামনে দাঁড়িয়ে সেটা দেখছে আর অদ্ভুত রকমভাবে হাসছে। আরসুলা, আমি তোমার কাছে এসেছি। ও আমার মিষ্টি রাজকুমারী,
আমি জানি কেন তুমি এসেছো। তুমি এমন একজন রাজকুমারকে বিয়ে করতে চাও যাকে তুমি চেনো না। তুমি তোমার লেজ ত্যাগ করতে চাও। ভয় পেও না, আমার কাছে এটার একটা মোক্ষম ওষুধ আছে। তো তুমি আমায় সাহায্য করতে পারবে? আমার মিষ্টি মেয়ে, অবশ্যই আমি সাহায্য করব। সেটাই তো আমার কাজ। আমি তোমার লেজ খসিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য কিছুটা কষ্ট করতে হবে। তুমি শুধু বলো আমি কি করতে হবে। আরসুলা তার সুর দিয়ে আলমারি থেকে একটা কালো রঙের তরল নিয়ে এলো। এই তরলটা খেলেই তুমি দু পায়ে হাঁটতে পারবে। ওটা আমাকে দাও। আরসুলা অদ্ভুত একটা হাসি হেসে বলল, না 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 না, এই তরলটা পেতে হলে তোমাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। কিছুই তো আর বিনামূল্যে হয় না। প্রথমে সেটাই করবে তুমি। কিন্তু আমার তো কিছু নেই, আমি তো শুধু এই রাজ্যের রাজকুমারী, আমি তোমায় কি দেব? আমি শুধু তোমার ওই সুন্দর কণ্ঠস্বর চাই, তাহলেই তুমি মানুষ হতে পারবে। তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে। মনে রেখো, রাজকুমার যেন তোমাকে ভালোবেসে চুম্বন করে। সেই চুম্বন পেলেই তুমি সারা জীবনের মতো মানুষ হয়ে থাকবে। কিন্তু তুমি যদি আমার শর্ত পূরণ না করো, তাহলে তুমি সমুদ্রের প্রবালে পরিণত হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ডাইনিটা ছোট মৎস্যকন্যার হাতে তার তরল তুলে দিল, আর মৎস্যকন্যা বোবা হয়ে গেল। পরের দিন রাজকুমারের ভৃত্যরা প্রাসাদের কাছে সমুদ্রের পাড়ে একটি সুন্দরী মেয়েকে খুঁজে পেল। তারা তাকে প্রাসাদের ভিতরে নিয়ে গেল, কিন্তু হাঁটার সময় সে অসম্ভব যন্ত্রণা টের পেল। তার মনে হলো সে ছুরির উপর হাঁটছে। ভৃত্যরা তাকে নতুন পোশাক দিল, আর রাজকুমার তাকে দেখতে এলো। তুমি আমার দেখা সব থেকে সুন্দরী মহিলা, তোমাকে আগে দেখিনি। আচ্ছা, তোমার নাম কি? কিন্তু সে কিচ্ছু বলল না, কারণ সেই ছিল ছোট মৎস্যকন্যা। যদিও সে কথা বলছিল না, কিন্তু রাজকুমার খুব দ্রুত তাকে ভালোবেসে ফেলেছিল। রাজকুমার তাকে সাথে না নিয়ে কোথাও যেত না। এরপর রাজকুমার তাকে বলল সে তাকে নিয়ে কত ভাবে, আর সেটা শুনে রাজকুমারীর মন খুশিতে ভরে উঠল। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি এখনো আমার ভালোবাসার মানুষকে খুঁজছি। এরপর রাজকুমার তাকে বলল এক ঝড়ের রাতে একটি সুন্দরী মেয়ে তার প্রাণ বাঁচিয়েছিল, আর সেই মেয়েটাকে মাত্র এক পলক দেখেই রাজকুমার তাকে ভালোবেসে ফেলেছিল এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। ছোট মৎস্যকন্যা খুব দুঃখ পেল, কারণ সে রাজকুমারকে তো বলতে পারল না যে সেই তাকে বাঁচিয়েছিল, আর তার জন্যই সে নিজের লেজ, নিজের পরিবার, নিজের কণ্ঠস্বর সব কিছু ছেড়ে এখানে এসেছে। দ্বিতীয় দিন অন্য একটা রাজ্যের রাজা রাজকুমারের সাথে দেখা করতে এলো। রাজা তার সাথে তার সুন্দরী মেয়েকে নিয়ে এসেছিল, আর রাজকুমার তাকে দেখার সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারল। এই সেই মেয়ে যে তাকে সমুদ্রের পাড়ে খুঁজে পেয়েছিল। তাই রাজকুমার তাকে বিয়ের প্রস্তাব দিল, আর সে তাতে রাজি হলো। তৃতীয় দিন ছোট মৎস্যকন্যা ভাবল তার মন কষ্টে ভেঙে যাবে, কারণ সেই দিনই তার রাজকুমার অন্য এক রাজকুমারীকে বিয়ে করছিল। আর সেই দিনই সূর্য ডোবার পর সমুদ্রে জাদুকরীকে দেওয়া কথা মতো সে মারা যাবে। বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল জাহাজের উপর, তাই একবার শেষবারের মতো রাজকুমারকে দেখার জন্য মৎস্যকন্যা সেই অনুষ্ঠানে উপস্থিত হল। সেদিন সকালে ছোট মৎস্যকন্যার মা বাবা আরসুলার বাড়িতে গিয়ে তাকে ভয় দেখিয়েছিল। ডাইনি তাদেরকে একটা ছুরি দিয়ে বলেছিল তাদের মেয়ে যদি সেই ছুরিটা রাজকুমারের বুকে গেঁথে দেয় তাহলে তার জাদু নষ্ট হবে। একদিকে যখন বিয়ের অনুষ্ঠান চলছিল, তখন আরেকদিকে সে জাহাজে ডেকে এসে কাঁদছিল। সেখানে সে দেখল তার বাবা আর মা জলের উপরে উঠে এসেছে। তারা হতাশ ছিল। এটা তুমি কি করেছো মা? তার মা কাঁদতে লাগলো। তাড়াতাড়ি, আর দেরি করো না, তুমি এখনো নিজেকে বাঁচাতে পারবে। ওই ডাইনি আমাদেরকে এই জাদু ছড়িটা দিয়েছে। তুমি রাজকুমারকে হত্যা করবে। ওর রক্ত তোমার পায়ে পড়লে সেটা থেকে তোমার আবার লেজ তৈরি হবে, আর তুমি আবার মৎস্যকন্যায় পরিণত হবে। তাড়াতাড়ি করো, সূর্য উঠছে।
তার বাবা মা ফিরে যাওয়ার পর সে ছুরিটা হাতে নিয়ে রাজকুমারের কাছে ছুটে গেল। সে দেখল রাজকুমার তার নতুন স্ত্রীর সাথে খুশি। সে জানতো একবার ছুরিটা রাজকুমারের বুকে গেঁথে দিতে পারলেই সে মুক্তি পাবে। সে একবার ছুরিটা দেখল, আর একবার রাজকুমারকে দেখল। সে এখনো তাকে ভালোবাসে, তাই সে আবার ডেকে ফিরে গেল আর ছুরিটাকে সমুদ্রে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। সকালে রাজকুমার তার ভৃত্যদেরকে ছোট মৎস্যকন্যাকে খুঁজতে বলল, কিন্তু তার তো কোনো চিহ্ন পাওয়া গেল না। এরপর রাজকুমার তার সে ছোট বন্ধুর কথা মনে করে প্রায় দিনই রাতের বেলা হতাশ হয়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসত। কখনো কখনো সে জ্যোৎস্নার আলোয় জলের বুদবুদ দেখে ভাবত সেগুলোর মধ্যে সে তার বন্ধুর মুখ দেখতে পাচ্ছে। সমাপ্ত। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. ছোট টিনের সৈন্য। অনেক দিন আগে একজন খেলনা প্রস্তুতকারক এক টুকরো টিন থেকে 25টা সৈন্য বানিয়েছিল। তাদের সবার হাতে ছিল বন্দুক, তারা সবাই সামনের দিকে তাকিয়েছিল, আর তারা সবাই লাল নীল রঙের উর্দি পরেছিল। কিন্তু শেষে সৈন্যগুলো বানানোর সময় খেলনা প্রস্তুতকারকের কাছে পর্যাপ্ত পরিমাণ টিন ছিল না, তাই সে শেষ সৈন্যর কেবলমাত্র একটাই পা বানাতে পারল। কিন্তু সেই সৈন্যর তাতে কোনো আপত্তি ছিল না। সে সবার থেকে আলাদা হওয়ার জন্য গর্ব করত। সে তার একটা পায়ের জন্য গর্বিত ছিল। সে তার লাল নীল উর্দি পরে সামনের দিকে তাকিয়ে বন্দুক হাতে গর্বের সাথে দাঁড়িয়েছিল। খেলনা প্রস্তুতকারক সেই 25টা সৈন্যকে একটা বাক্সের মধ্যে ভরে রাখল। তারপর সেই বাক্সটাকে খুব সাবধানে উপহারের মোড়কে মুড়ল। সেগুলো ছিল জোজো নামের একটা বাচ্চা ছেলের জন্মদিনের উপহার। সেই বাচ্চা ছেলেটা যখন বাক্সটা হাতে পেল, সে খুশিতে চিৎকার করে উঠল, টিনের সৈন্য, ধন্যবাদ মা। জোজো সৈন্যগুলোকে মেঝের উপর ঢালল আর শেষ সৈন্যটাকে তার সেনা নায়ক হিসেবে বাছল। যেহেতু সে সবার থেকে আলাদা ছিল, তাই জোজো তাকে বিশেষ চোখে দেখত। জোজো তাকে রেখেছিল আলমারির একদম উপরে খেলনা জলহস্তির পাশে, যেখানে সেই সৈন্য সামনে ছিল একটা টেডি বেয়ার, একটা বড় কুকুর, একটা মহাকাশচারী জ্যাক লেখা একটা বাক্স, হাঁস চড়ে বেড়ানো লেগ সহ অসাধারণ একটা প্রাসাদ। আর সেই প্রাসাদের দরজায় দাঁড়িয়ে থাকা একজন অসাধারণ সুন্দরী মেয়ে। সৈন্য মেয়েটাকে ভালোবেসে ফেলল, কারণ তার মতো সেই মেয়েটারও একটাই পা ছিল। আমি এত সুন্দর আগে কখনো কাউকে দেখিনি। লুসি? হ্যাঁ, ঠিক বলেছ। ও সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। ও খুব দায়িত্ববান একজন ব্যালেরিনা। ও, আমি দুঃখিত। আমি কাউকে অসম্মান করতে চাইনি। আমি বুঝতে পারিনি, আমি জোরে কথা বলছিলাম। ও, তুমি সত্যি খুব ভালো একজন সৈনিক। তুমি উদার আর ভদ্র। শুনে খুশি হলাম, ধন্যবাদ। ও, আরেকটা কথা, যেহেতু তুমি এখানে এসেছো, তাই তোমার জানা উচিত জ্যাক নামে ওই খেলনাটা খুব চালাক আর শয়তান। তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, শ্রীমান জলহস্তি। শ্রীমান জলহস্তির সাথে কথা বলার পর সে মনে মনে ভাবল, আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু সৈন্য যে জিনিসটা বুঝতে পারল না সেটা হলো সেই সুন্দরী মেয়েটা ছিল একজন ব্যালেরিনা, আর এই ধরনের নর্তকীরা নাচার সময় তাদের এক পা উপরে তুলে রাখে, তাই সে তাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওই একই জায়গায় প্রত্যেকদিন মাঝরাতে ঘড়িতে যখন ঠিক 12টা বাজত, সব খেলনাগুলো জীবন্ত হয়ে উঠত। ছোট্ট টিনের সৈন্য ঠিক করল সেই সময় সে প্রাসাদে গিয়ে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু আর একটা ব্যাপার যেটা সে একেবারেই জানতো না, তা হলো জ্যাক নামে সেই খেলনার বাক্সটাও সেই ব্যালেরিনাকে তার স্ত্রী হিসেবে চাইতো। রাত ঠিক 12টা বাজলে সেই সৈন্য প্রাসাদের দিকে এগিয়ে গেল। সে প্রথমে আলমারির উপর থেকে নিচে ঝাঁপ দিল, তারপর অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সে প্রাসাদের কাছে পৌঁছানোর জন্য টেবিলে উঠল। হঠাৎই জ্যাক নামের বাক্সর ঢাকনাটা খুলে গেল, আর সেটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর বিভৎস মুখ বেরিয়ে এসে ছোট টিনের সৈন্যকে বলল, আমি হলাম জ্যাক।
তুমি ওকে কখনোই পাবে না, পুচকে সৈন্য। আর তাছাড়া তোমার মাত্র একটাই পা। কিছুক্ষণ তারা দুজনেই কিছু বলল না। তুমি থাকবে বাক্সে আর ও থাকবে প্রাসাদে, ভুলে যাও। ছোট্ট টিনের সৈন্য প্রাসাদের দিকে তাকালো। সেই সুন্দরী নর্তকী তার দিকে তাকিয়েছিল, তাকে দেখে হাসল। টিনের সৈন্য প্রাসাদের দিকে এগিয়ে গেল। টিনের সৈন্য। জ্যাক অত্যন্ত রেগে সে টিনের সৈন্যকে বলল, এমন কিছুর স্বপ্ন দেখো না যেটা তোমার কোনোদিনও হবে না। টিনের সৈন্য জ্যাকের এইসব কথাকে উপেক্ষা করল। ঠিক আছে, কাল দেখো কি হয়। কাল তুমি মজা বুঝবে। কাল একটা ভয়ঙ্কর ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর এই বলে সে একটা ভয়ঙ্কর হাসি হাসল আর আবার তার বাক্সের মধ্যে ঢুকে পড়ল। আমি জ্যাকের কথায় ভয় পাই না। ছোট টিনের সৈন্য একবার সেই প্রাসাদের সুন্দরী নর্তকীকে দেখল, আর সে লুসিকে দেখতে দেখতে লেকের পাশে শুয়ে পড়ল। আর একসময় সে ঘুমিয়েই পড়ল। সেখান থেকে সৈন্য গোটা ঘরটা দেখতে পেল। সে দেখল মিষ্টি লুসি তাকে দেখে হাসছে, তাই সেও হাসল। কিন্তু সে জ্যাকের বাক্স দেখতে পেল না। হঠাৎই একটা ঝোড়ো হাওয়া পর্দা এসে লাগলো। সেটার ধাক্কায় ছোট টিনের সৈন্য জানলা দিয়ে বাইরে ছিটকে গেল। নিচে পড়ার সময় তার জ্যাকের কথাগুলো মনে পড়ে গেল। কাল একটা ভয়ঙ্কর ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর সে হাওয়ার মধ্যে জ্যাকের ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ছোট টিনের সৈন্য পাকা রাস্তায় এসে পড়ল। তারপর ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো। খুব অল্প সময়ের মধ্যেই তার পাশের নর্দমাটা জলে ভরে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমি এটা কি বিপদে পড়লাম। সে নিজেকেই প্রশ্ন করল। আর ঠিক যেন তার উত্তরের মতো দুটো ছেলে রাস্তা দিয়ে ছুটে এলো। তারা ভাবল একটা ছোট টিনের সৈন্যকে সমুদ্র ঘুরতে পাঠালে খুব মজা হবে। তাই তারা তাড়াতাড়ি একটা পুরনো খবরের কাগজের নৌকো বানিয়ে টিনের সৈন্যকে সেটার ভেতর বসালো। তারা সেই নৌকাটাকে নর্দমার জলে ছেড়ে দিল। ছোট টিনের সৈন্য কাঁধে বন্দুক নিয়ে ভাবতে থাকলো, আমি কি আর কখনো আমার সুন্দরী নর্তকীকে দেখতে পাবো? বড় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকোটা দুলতে লাগলো। হঠাৎই নৌকোটা ডুবে গিয়ে নর্দমা জলে তলিয়ে গেল। ছোট টিনের সৈন্য ঘাবড়ে গেল। সে তার বন্দুক শক্ত করে ধরে ভাবল, এসব এখানে কি হচ্ছে? মনে হয় এটা নিশ্চয়ই জ্যাকের কাজ। নর্দমার ভিতরটা খুব অন্ধকার ছিল। সে দূরে গাড়ির হেডলাইটের মতো কিছু একটা দেখতে পেল। কিন্তু নৌকাটা সেটার কাছে আসার পর সে বুঝতে পারল সেই দুটো লাইট হলো আসলে চোখ। সেগুলো ছিল একটা বিশাল জল ইঁদুরের চোখ। সেই ইঁদুরটা ছিল সীমান্তের পাহারাদার। সে বলল, পাসপোর্ট। টিনের সৈন্য চুপ করে থাকলো। জল ইঁদুর হাত বাড়িয়ে তার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করতে থাকলো। তখনই সেই ছোট টিনের সৈন্য দ্রুত নিজের নৌকো দিয়ে খড়ের বেড়া ভেঙে পালিয়ে গেল। ইঁদুরটা তাকে ধাওয়া করলো। সে চিৎকার করে বলল, কেউ ওকে ধরো, কেউ ওকে ধরো, ও আমাকে টোল দেয়নি, ওর কাছে কোনো ছাড়পত্র নেই। কিন্তু জলের স্রোতে সে ভেসে গেল। ছোট টিনের সৈন্য এরই মধ্যে তার সামনে দিনের আলো দেখতে পাচ্ছিল। বেঁচে গেছি, বেঁচে গেছি। আমি আবার হয়তো বাড়ি ফিরে ওর হাসি দেখতে পাবো। তার নৌকাটা আলোর দিকে এগিয়ে আসছিল। সৈন্য একটা শব্দ শুনতে পেল। ওটা একটা ঝর্ণার শব্দ ছিল। ছোট নৌকাটা ছিটকে হাওয়ায় ভাসতে লাগলো। অনেক নিচে ছিল একটা খাল। আবার কেন? যদিও সে ভয় পাচ্ছিল, তাও সে নিজের চোখ বন্ধ করল না। নৌকাটা ঘুরতে ঘুরতে জলের উপর আছড়ে পড়ল আর অবশেষে ডুবে গেল। সৈন্য সে ভয়ঙ্কর স্রোতের মধ্যে তলিয়ে গেল। সে অন্ধকারে কিচ্ছু দেখতে পেল না। আর একটা মাছ এসে তাকে গিলে ফেলল। সৈন্য বেশ কয়েক ঘন্টা মাছের পেটের ভিতরে থাকার পর একটা বিদ্যুতের চমক দেখতে পেল। তারপর এমন একটা গলার আওয়াজ শুনতে পেল যেটা সে চিনত। হে ঈশ্বর, এটা তো সেই এক পেয়ে সৈন্যটা। যে মাছটা তাকে গিলে খেয়েছিল সেটাকে ধরে বাজারে বিক্রি করা হয়েছিল, আর সেটা কিনেছিল জোজোর মা। মাছটাকে কাটার সময় সেই তার পেটের ভেতরে ছোট টিনের সৈন্যকে দেখেছিল।
এরপর সে সন্তর্পণে সৈন্যকে শুকিয়ে প্রাসাদের ভেতর সেই সুন্দরী নর্তকীর পাশে রাখলো আর চলে গেল। নর্তকীর হাসি দেখে সৈন্যের মন ভরে গেল। সে নিচু হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিতে গেল, কিন্তু তার আরেকটা পা দেখে সে হতাশ হলো, কারণ সে ভেবেছিল নর্তকী তাকে কখনোই হ্যাঁ বলবে না। কিন্তু হঠাৎই সে তার মিষ্টি গলার আওয়াজ শুনতে পেল। তুমিই তো সেই সেনাপতি, তাই তো? হ্যাঁ 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 ম্যাম। আমি তোমাকে কিছু বলতে চাই। নিশ্চয়ই, আপনি বলতে পারেন ম্যাম। আমি তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি কি আমাকে বিয়ে করবে? ছোট টিনের সৈন্য অবাক হয়ে গেল আর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। কিন্তু ঠিক তখনই ঘড়িতে রাত 12টা বাজলো আর জ্যাক তার বাক্স থেকে বেরিয়ে এলো। ওকে দেখেই মনে হচ্ছে রেগে আছে, আর ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে তার বাক্স থেকে একটা তলোয়ার বের করলো আর বলল, আমি তোমাকে বলেছিলাম এমন কিছুর স্বপ্ন দেখো না যা তোমার কখনোই হবে না। লুসি শুধু আমার, এবার আর তুমি বাঁচবে না। ছোট টিনের সৈন্য উঠে দাঁড়ালো, তার বন্দুক নিয়ে এগিয়ে গেল, যার মধ্যে একটা ছুরি লাগানো ছিল। তারা প্রাসাদের সামনে যুদ্ধ শুরু করলো, আর হঠাৎই ছোট টিনের সৈন্য জ্যাকের বাক্সের বুকে তার ছুরি গেঁথে তাকে জ্বলন্ত উনুনের সামনে ঠেলে দিল। জ্যাক একটা জোরালো চিৎকার করে জ্বলন্ত উনুনের মধ্যে পড়ে গেল আর পুড়ে মারা গেল। ছোট টিনের সৈন্য আর লুসি খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল, আর তারপর তারা নিজেদের প্রাসাদে ফিরে গেল। তারপর তারা সুখে শান্তিতে থাকল। টম থাম্বের কাহিনী। অনেকদিন আগে একজন খুব বয়স্ক ভিক্ষুক ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। একদিন যখন তার পায়ে কালশিটে পড়ল, তখন সে একটা একচোখো অর্কের বাড়িতে গিয়ে খাবার ভিক্ষা চাইল, যার নাম ছিল গোগো। সেই অর্ক গোগো আর তার স্ত্রী জিজি সেই ভিক্ষুককে তাদের গুহায় স্বাগত জানালো। জিজি তার জন্য একটা ছোট থালায় রুটি নিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই তারা বুঝতে পারল তাদের সেই অতিথি আসলে আর কেউ নয়, পৃথিবীর সব থেকে মহান আর দক্ষ জাদুকর মার্লিন। এই মহান জাদুকর মার্লিন, দয়া করে আমাদের এই আতিথেয়তা গ্রহণ করুন। তোমরা দুজনেই খুব দয়ালু আর উদার। তোমাদের আতিথেয়তায় আমি খুশি, তাই তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। এই বলে সে দুবার তড়ি বাজালো, আর সঙ্গে সঙ্গে তার মাথার উপরে বুদবুদের মতো কিছু ছবি দেখা গেল। আলাস্কাডুস, সোনার পাহাড় চাও? তোমরা কি হীরের খনি চাও? আমাকে বলো, তোমরা কি চাও? আমি সব থেকে বেশি খুশি হতাম যদি আমার একটা ছেলে থাকতো, বুঝলে? এমনকি সে যদি আমার স্বামীর বুড়ো আঙুলের থেকেও ছোট হতো, তাতেও আমি সন্তুষ্ট হতাম। এই বলে জিজি নিজের আঙুলের দিকে দেখল। একটা অর্কের ছেলে তার বুড়ো আঙুলের থেকেও ছোট হবে ভেবে মার্লিন খুশি হলো, আর সে সেই হতভাগ্য মহিলার ইচ্ছে পূরণ করলো। আর পুফ, সঙ্গে সঙ্গে একটা ছোট মিষ্টি বাচ্চা ছেলে এসে জিজির আঙুল ধরল। অর্ক দম্পতি অত্যন্ত খুশি হলো, আর তারা মার্লিনকে অসংখ্য ধন্যবাদ জানালো। কিছুক্ষণ পরেই সেই জাদুকর অর্কদের বাড়ি থেকে বিদায় নিল। টম কখনোই তার বাবার বুড়ো আঙুলের থেকে বেশি লম্বা হয়নি, তাই সবাই তাকে টম থাম বলেই ডাকত। গোগো আর জিজি তাদের সেই ছোট্ট ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে কখনোই তাকে চোখের আড়াল হতে দিত না। তারা টমের থাকার জন্য একটা ছোট খেলনার ঘর বানালো, কিন্তু সে যত বড় হতে থাকলো তত বেশি চালাক আর চতুর হতে থাকলো। একদিন গোগো জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে নিজের মনে মনে বলল, কেউ যদি আমার জন্য গাড়ি নিয়ে আসতো খুব ভালো হতো। বাবা, আমি তোমার জন্য গাড়ি নিয়ে যেতে পারি। গোগো হেসে উঠল আর বলল, বেশ, চেষ্টা করে দেখতে পারো। সঠিক সময় টম তার মাকে গাড়ির সঙ্গে ঘোড়া বেঁধে দিতে বলল,
আর তারপর সে ঘোড়ার কানের মধ্যে বসে তাকে নির্দেশ দিতে থাকলো। তার ফলে ঘোড়াটা সেই ঘন জঙ্গলের মধ্যেও সঠিক পথে এগিয়ে চলল। কিন্তু পথের একটা বাঁকে এসে যখন টম ঘোড়াটাকে চিৎকার করে বলল, আস্তে আস্তে, দুজন অচেনা মানুষ তার চিৎকার শুনে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন সেই চিৎকারটা শুনেছিল, কিন্তু সে সেখানে গাড়ির চালককে দেখতে পেল না। এ কি অদ্ভুত ঘটনা! একটা গাড়ি যাচ্ছে, গাড়ির চালক ঘোড়ার সাথে কথা বলছে, কিন্তু তা সত্ত্বেও তাকে দেখা যাচ্ছে না। তারা কৌতূহলবশে সেই গাড়িটার পিছু নিল। তারা জানতে চাইল সেটা কি ধরনের অদ্ভুত জাদু ছিল। গাড়িটা সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকলো, আর ঠিক সেখানে গিয়ে থামলো যেখানে গোগো কাজ করছিল। তারপর টম তার বাবাকে দেখে বলে উঠল, বাবা দেখেছো? দেখো, গাড়ি নিয়ে চলে এসেছি। গোগো খুশি হয়ে তার ছেলেকে কাঁধে তুলে নিল। আর সেই অজানা দুই ব্যক্তি পুরো ঘটনা দেখে অবাক হয়ে গেল, আর তারা বুঝতে পারল না তারা কি বলবে, কারণ তারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিল। তারপর তাদের মধ্যে একজন আরেকজনের কাঁধ ছাকিয়ে লোভী গলায় বলল, অর্ক নামে এই ছোট্ট ছেলেটাকে চুরি করতে হবে। ও আমাদের ভাগ্য খুলে দেবে। সারা পৃথিবীর মানুষ ওকে দেখার জন্য আমাদেরকে টাকা দেবে। আমরা বড় লোক হয়ে যাব, বড় লোক। তাই তারা দ্রুত জঙ্গলের গাছপালার আড়ালে লুকিয়ে পড়ল। এরপর গোগো যখন জঙ্গলের মধ্যে সহজ পথে বাড়ি ফিরছিল, তখন তারা খুব সাবধানে টমকে ধরে তার মুখ চেপে ধরল আর তাকে দ্রুত তাদের ঝুলির মধ্যে ভরে নিল। আর এইভাবেই তারা সেখান থেকে বেরিয়ে জঙ্গলের লম্বা লম্বা পাইন গাছের ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। বাঁচাও বাবা, বাঁচাও আমাকে! টম চিৎকার করছিল, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পাচ্ছিল না। অপহরণকারীরা তাকে নিয়ে পালাচ্ছিল। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছিল, আর টম তাদেরকে করুণ গলায় বলল, তোমরা আমাকে দয়া করে নিচে নামাও, আমাকে বাথরুমে যেতে হবে। পুঁচকে ছোড়া, তুমি কি আমাদেরকে বোকা ভাবছো? আমরা জানি তুমি পালানোর চেষ্টা করছো, তাই না? না না, তবে তোমাদের যদি সন্দেহ হয় তোমরা আমাকে সুতো দিয়ে বেঁধে রাখতে পারো। টমের প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। তারা সুতোর একদিকে টমকে বেঁধে আরেক দিকটা নিজেদের হাতে রাখল, আর টমকে প্রস্রাব করতে যাওয়ার অনুমতি দিল। টম দ্রুত একটা ইঁদুরের গর্তের ভিতর ঢুকে সেই সুতোটা তার ধারালো দাঁত দিয়ে কেটে দিল। অপহরণকারীরা গর্তের মধ্যে লাঠি ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ টম সেই গর্ত বেয়ে অনেক দূরে চলে গেছিল। এরপর অন্ধকার আরও গাঢ় হলো, তাই তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। কিছুক্ষণ পর টম যখন বুঝতে পারল যে তার অপহরণকারীরা ফিরে গেছে, সে গর্ত থেকে বেরিয়ে এলো। কিছু দূর আসার পর টম শুনতে পেল দুজন বামুন তার বাবা গোগোকে লুট করার ফন্দি আটছে। তাই সে আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ফন্দি বানচাল করে দেবার চেষ্টা করল। আমার কাছে একটা উপায় আছে। আমি গুহার দরজার নিচ থেকে গুহার ভেতর ঢুকে সিন্ধুক খুলে তোমাদের জন্য সোনা নিয়ে আসতে পারি। তোমরা কি রাজি? কিন্তু তুমি কি এমনি এমনি আমাদেরকে সাহায্য করবে? তোমার ফন্দিটা কি একবার শুনি। কিন্তু তার জন্য আমাকেও লুট করা জিনিসের ভাগ দিতে হবে। বাহ, অসাধারণ। তাহলে চলো। বামন টমকে তার মাথার উপর বসিয়ে গুহার দিকে এগিয়ে গেল। যখন গোগোর গুহার সামনে পৌঁছল, টম একটা ছোট ফাটল দিয়ে গুহার ভিতরে ঢুকল, আর একটা ছোট্ট হাতল টেনে বামনদের জন্য দরজাটা খুলে দিল, যেটা তার বাবা তার জন্য বিশেষভাবে বানিয়েছিল। বামন দুটো গুহার ভিতরে ঢুকল, আর তাদের চোখ লোভে চকচক করে উঠল। তারা আরও একবার দেখে নিল অর্ক দম্পতি ঘুমোচ্ছে কিনা, আর তারপর তারা খুব সাবধানে সিন্ধুকের ঘরের দিকে পা বাড়ালো। বামনরা যখন স্বার্থপরের মতো তাদের ঝুলিতে সোনা ভরতে ব্যস্ত ছিল, টম তখন ঘরের বাইরে থেকে আরও একটা হাতল টেনে দরজা বন্ধ করে দিল, আর চিৎকার করে বলে উঠল, বাবা, বাবা, তাড়াতাড়ি এসো, দেখো আমি চোর ধরেছি।
গোগো আর জিজি দুজনেই ঘুম থেকে উঠে পড়ল, আর তারা তাদের ছেলের গলার আওয়াজ শুনে খুব খুশি হলো। আর তারপর যেদিক থেকে সেই মিষ্টি আওয়াজটা আসছিল সেদিকে ছুটে গেল। আমার ছোট্ট টম ফিরে এসেছে। তারা তাদের একমাত্র ছেলে টমকে ফিরে পাওয়ার খুশিতে নিজেদের চোখের জল ধরে রাখতে পারল না। জিজি তখন তার ছেলে টমকে কোলে তুলে নিল আর চুম্বন করল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সিন্দুকের ঘর থেকে দুজন বামনের গলার আওয়াজ শুনতে পেল। হে টম, এবার দরজাটা খুলে ফেলো। এই যে তোমার জন্য আমরা তোমার ভাগেরটা গুছিয়ে রেখেছি। টম, টম আছো? তুমি কি শুনতে পাচ্ছ? গোটা অর্ক পরিবার সেই দুই চোরের অবস্থা দেখে হাসতে লাগলো। আর তারপর গোগো তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ঘরের দরজা খুলে দিল। কিছুক্ষণ পরেই টম শুনতে পেল বামনরা তাদের প্রাণ বাঁচানোর ভয়ে চিৎকার করছে। তারপর গোগো যখন সিন্দুকের ঘর থেকে বেরিয়ে এলো, তখন সেই দুই বামন তার শক্ত মুঠোর মধ্যে উল্টো হয়ে ঝুলছিল। আর টম এইরকম দুজন শক্তিশালী অভিভাবকের সন্তান হিসেবে গর্ববোধ করল। এখন থেকে তুমি আমাদের সাথে অর্কদের মতোই থাকবে, কারণ তুমি আমাদের মাথা উঁচু করেছ। সমাপ্ত। দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়ে। সেটা ছিল একটা নববর্ষের সন্ধ্যা, কিন্তু আকাশ থেকে অবিরাম তুষারপাত হওয়ায় সেদিন সন্ধ্যায় গোটা গ্রাম বরফে ঢেকে গিয়েছিল। ও আমার মিষ্টি মেয়ে, আমাকে ক্ষমা করো। এই রকম হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও আজ আমি তোমাকে দেশলাই বিক্রি করতে পাঠাচ্ছি, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না। হ্যাঁ ঠাকুমা, আমি জানি, কিন্তু মনে রেখো বাছা, এই দেশলাইগুলো বিক্রি করে আজ তুমি যে টাকাটা পাবে সেটা দিয়ে আমাদের রাতের খাবার হবে। তাই দেশলাই বিক্রি করতে না পারলে আজ আমাদেরকে খালি পেটেই ঘুমোতে হবে। চিন্তা করো না ঠাকুমা, আমি আজ সব দেশলাই বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব অনেক খাবার নিয়ে বাড়ি ফিরব। আসি ঠাকুমা। এরকম ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে গ্রামের বাঁধানো রাস্তার উপর দিয়ে প্রায় 8 বছরের একটা গরিব অনাথ মেয়ে হেঁটে যাচ্ছিল। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তার মাথায় কোনো টুপিও ছিল না, আর তার জামা কাপড়ও ছেঁড়া ফাটা ছিল। সে তার ফোসকা পড়া খালি পায়ে হেঁটে যাচ্ছিল, কারণ তার পায়ে কোনো জুতোই ছিল না। সে রাস্তার এক কোণে দাঁড়িয়েছিল, তার রোগা রোগা খালি হাতে দেশলাইগুলো ধরে সেগুলো বিক্রি করার জন্যই দাঁড়িয়েছিল। সবাই তাদের ক্রিসমাসের কেনাকাটায় এতটাই ব্যস্ত ছিল যে ধাক্কা দিয়ে হেঁটে যাচ্ছিল। কেউ তার দিকে এক পলক ঘুরেও দেখল না। মামুনি, তোমার জন্য যে খেলনাটা কিনলাম সেটা পছন্দ হয়েছে? ও হ্যাঁ মা, পুতুলটা খুব সুন্দর, ধন্যবাদ। আর আমার জামাটাও খুব সুন্দর। দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটার চোখ জলে ভরে গেল, কিন্তু তার কাছে কাঁদার সময় ছিল না, কারণ তাকে দেশলাই বিক্রি করতে হবে যাতে সে আর তার ঠাকুমা রাতে কিছু অন্তত খেতে পারে। তাই সে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে সেই ভদ্রমহিলাকে বলল, শুনছেন, আপনার কি দেশলাই লাগবে নাকি? আমার এই দেশলাইগুলো খুব সুন্দর। না না, আমার দেশলাই লাগবে না, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। কে জানে কেন এই ধরনের মানুষগুলো আমাদের মতো ভদ্র মানুষের সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, মাথায় আসে না কিছু। ওর জামাটা দেখো মা, কত পুরনো জামা। মাফ করবেন, কিন্তু এগুলো ছাড়া আমার আর কোনো জামা নেই। সেটাও আমার দেখার কথা না, আর সব থেকে বড় কথা, আমার কাছে টাকা নেই, আর যদি থাকেও আমি তোমার দেশলাই কিনবো না। সুতরাং যাও যাও, অন্য কোথাও যাও। কিন্তু এগুলোর দাম তো মাত্র 1 টাকা। কথা কি কানে যায় না? আমার দেশলাই চাই না, এবার দূর হও, নয়তো আমি পুলিশ ডাকবো।
দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটা ভয় পেল। বরফ পড়া শুরু হলো। তাই সে আবার নিজের পথে এগিয়ে গেল। আবার পথ চলতি মানুষকে তার দেশলাই বিক্রি করার চেষ্টা করতে থাকলো। শুনছেন, দয়া করুন, একটা অন্তত দেশলাই নিন। এগুলোর মধ্যে জাদু আছে। আপনি এগুলো জ্বাললেই দেখবেন আপনার সব ইচ্ছে পূরণ হচ্ছে। যত সব বাজে কথা, ওসব গল্পে হয়। কিন্তু দিদিমণি, দয়া করুন, একটা অন্তত কিনুন। এটার আলো আপনার ক্রিসমাসকে আরো সুন্দর করবে। আমি তো আগেই বলেছি না, আমার চাই না। বিশ্বাস করুন, এগুলো এক একটা এক এক রকম। আজ আমার দেশলাই লাগবে না। তুমি বরং বাড়ি ফিরে যাও। বাইরে ক্রমশ ঠান্ডা বাড়ছে। আমি ফিরে যেতে পারবো না। আমার বাবা মা নেই। আমার ঠাকুমা খুব অসুস্থ। আমার কাছে ওনার জন্য ওষুধ বা খাবার কেনার মতো টাকা নেই। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশিই হতাম, কিন্তু আমার কাছে অন্য কিছুতে খরচ করার মতো টাকা নেই। দেখো, অন্য কেউ হয়তো তোমার দেশলাই কিনবে। হয়তো বা। দেশলাই বিক্রেতা ছোট মেয়েটার মন ভেঙে গেল। এদিকে বাইরের হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়তে লাগলো। সেই হাওয়াটা যেন তাকে ঘিরে ধরে তার গায়ে নিজের ধারালো নখ ফোটাচ্ছিল। এরপর শেষবারের মতো সে নিজের মনকে শক্ত করে দেশলাই বিক্রি করার চেষ্টা করল, কিন্তু কেউ সেগুলো কিনল না। অবশেষে সে হতাশ হয়ে অসহায়ভাবে রাস্তার উপর বসে পড়ল। আর ওই প্রচণ্ড ঠান্ডায় সে কাঁপতে লাগলো। আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাই আমি আমার আঙুলগুলো একটু গরম করার জন্য একটা দেশলাই জ্বালাবো। কিন্তু দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটার হাত এতটাই কাঁপছিল যে সে দেশলাইটা কিছুতেই জ্বালাতে পারল না। বেশ কিছুটা সময়ের পর অনেক চেষ্টা করে অবশেষে সে একটা দেশলাই জ্বালাতে পারল। কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেশলাই একটা লোহা স্টোভে পরিণত হলো, আর সে সেটা থেকে তাপ পোহাতে শুরু করলো। সে তার ছোট বরফের টুকরোর মতো আঙুলটা স্টোভটার কাছে নিয়ে গেল। সে খুব খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পরেই একটা তুষারকণা তার দেশলাইয়ের উপর এসে পড়ল আর সেটাকে নিভিয়ে দিল। তাই সে উঠে দাঁড়ালো, আরও একবার তার দেশলাইগুলো বিক্রি করার চেষ্টা করলো, কিন্তু তার একটাও দেশলাই সে বিক্রি করতে পারল না। হঠাৎই সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। কি গো বাচ্চা মেয়ে, তুমি কি বিক্রি করছো? আমি দেশলাই বিক্রি করছি। আপনি কি দেশলাই নেবেন? এই বলে সে তার ক্রেতার দিকে ঘুরে দাঁড়ালো। সে দেখল রাস্তার এক কোণে একজন বয়স্ক গৃহহীন মহিলা তার রোগা কুকুরের সাথে দাঁড়িয়ে আছে। তারা দুজনেই ঠান্ডায় কাঁপছে। তুমি কি দেখতে পাচ্ছ না আমিও তোমার মতোই গরিব? ও, মাফ করবেন, আমাকে এই দেশলাইগুলো বিক্রি করে আমার ঠাকুমার জন্য খাবার কিনতে হবে। আহারে বেচারা। আচ্ছা, তুমি কি আমার কুকুরটাকে কিছুক্ষণ দেখতে পারবে? আমি এক্ষুনি ফিরে আসব। আমার বেশিক্ষণ লাগবে না। আমায় যেতেই হবে। আমাকে খাবার খুঁজতে যেতে হবে। আমি তোমার জন্যও খাবার নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি সেটা আমার ঠাকুমার জন্য নিয়ে যাব, কিন্তু আপনি দয়া করে তাড়াতাড়ি আসবেন, কারণ আমাকে ওনার জন্য ওষুধও কিনতে হবে। দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটা তার কুকুরটাকে দেখতে রাজি হলো, আর সেই বয়স্ক মহিলা যত তাড়াতাড়ি সম্ভব ফেরার কথা দিয়ে চলে গেল। সে কুকুরটার গলায় শিকল ধরে রইল, আর কুকুরটা শান্ত হয়ে এক কোণায় বসে থাকলো। কিছুক্ষণ পর সেই মেয়েটা আবার কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ এটা ভেবে দেশলাই বের করে সেটা দেওয়ালের কাছে জ্বালালো। আশ্চর্যজনকভাবে সে তার সামনে একটা টেবিলে সুস্বাদু সব খাবার দেখতে পেল। সেখানে মাছ, মাংস, ফলমূল, কেক, সব কিছু ছিল। ও, এগুলো খেতে পারলে কি ভালো হতো। এই জায়গাটা কি সুন্দর।
কিন্তু যখনই হাত বাড়িয়ে এক টুকরো কেক নেওয়ার চেষ্টা করলো, দেশলাইয়ের আগুন নিভে গেল আর সব কিছু অদৃশ্য হয়ে গেল। সে খুবই হতাশ হলো আর সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে প্রার্থনা করল, হে ঈশ্বর, দয়া করে আমার এই কষ্ট দূর করো। আমি সত্যিই ক্ষুধার্ত আর ক্লান্ত, দয়া করে আমাকে সাহায্য করো। আর ঠিক তখনই সে আকাশ থেকে একটা তারা খসে পড়তে দেখল, আর তার মনে পড়ে গেল তার ঠাকুমা তাকে কি বলেছিল। ঠাকুমা বলে, যখন কোনো তারা খসে পড়ে তখন কেউ মারা যায়। আমার ঠাকুমা খুব অসুস্থ, তার মানে কি আমার ঠাকুমা আর বেঁচে নেই? আমার ঠাকুমা আমাকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতো। সে আরেকটা দেশলাই বের করলো আর জ্বালিয়ে দিল। সে অবাক হয়ে দেখলো তার ঠাকুমা তার সামনে দাঁড়িয়ে আছে। ও ঠাকুমা, তুমি এখানে? হ্যাঁ বাচ্চা, আমি এখানে তোমার জন্য এসেছি। দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটা তার ঠাকুমাকে দেখে খুশি হলো, কিন্তু তার ভুল ভাঙল যখন সে দেখল তার ঠাকুমা হাওয়ায় ভাসছে। তুমি ভয় পেও না বাচ্চা, আমি এখন সুস্থ আর নিরাপদে আছি। তোমাকে আর আমার জন্য চিন্তা করতে হবে না। দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটা তার ঠাকুমাকে বলার চেষ্টা করলো যে সে দেশলাই বিক্রি করার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আরও একবার দেশলাইয়ের আগুন নিভে গেল আর তার ঠাকুমা অদৃশ্য হয়ে গেল। এরপর সে তার সব দেশলাই কাঠিগুলো একসাথে জ্বালালো, কারণ সে তার ঠাকুমাকে হারাতে চাইছিল না। তার সেই আগুনের আলো দিনের আলোর মতো উজ্জ্বল ছিল। তার ঠাকুমা আবার তার সামনে হাসি মুখে ফিরে এলো, আর সেও ঠাকুমাকে দেখে খুব খুশি হলো। ঠাকুমা, আমার খুব ভয় করছে, আমি আর এখানে থাকতে চাই না, দয়া করে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ বাচ্চা, তুমি আমার সাথেই এসো, দাও, হাতটা দাও। ঠাকুমা দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়ের হাত ধরে তাকে নিজের কোলে তুলে নিল। তারপর তারা দুজনেই আকাশে উড়তে থাকলো। এখন কেমন লাগছে সোনা মেয়ে? ও ঠাকুমা, এখন আমার দারুণ লাগছে। আমার আর খিদে পাচ্ছে না, ঠান্ডাও লাগছে না, আমার নিজেকে পালকের মতো মনে হচ্ছে। ঠাকুমা আবার হাসল, দুজনেই স্বর্গের দিকে উড়ে গেল। আর ঠিক তখনই একটা ছোট্ট তারা আকাশ থেকে খসে পড়ল। তারপর দিন দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটা তার সব পোড়া দেশলাইগুলো হাতে নিয়ে হাসি মুখে মাটির উপর বসেছিল, যেন তার সব কষ্ট লাঘব হয়ে গেছে। পথ চলতি মানুষ রাস্তার পাশে সেই দেশলাই বিক্রেতা বাচ্চা মেয়েটার মৃতদেহ দেখতে পেল। তারা সবাই সেই উজ্জ্বল আলো হারিয়ে যাওয়ার জন্য দুঃখ পেল, যেটা তাদের জন্য তার জীবন ছিল। সমাপ্ত। জুতো কারিগর ও খুদে মানুষ। অনেক দিন আগে এক পরিশ্রমী জুতো কারিগর ছিল। সে খুব ভালো জুতো বানাতো, কিন্তু সেই জুতো বিক্রি করে যা উপার্জন হতো তাতে তার সংসার চলতো না। একদিন এমন অবস্থা হলো যে তার কাছে কোনো টাকা পয়সাই রইল না, শুধুমাত্র এক জোড়া জুতো বানানোর মতো চামড়া পড়েছিল। সেদিন সন্ধ্যায় সে ওইটুকু চামড়া মাপ করে কেটে রাখলো পরদিন সকালে জুতো বানানোর জন্য। তারপর সে তার স্ত্রীর সাথে উপরের ঘরে চলে গেল আর মনের দুঃখে ঘুমাতে গেল। পরদিন সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে কারিগর ঈশ্বরকে স্মরণ করে কাজ শুরু করতে গেল। ঘরে ঢুকে সে খুব অবাক হয়ে দেখল যে তার আগের রাত্রে কেটে রাখা চামড়াগুলো সেলাই করে কে বা কারা এক জোড়া জুতো তৈরি করে রেখে দিয়ে গেছে। এটা কি করে হলো? সে খুব ভালো করে পরীক্ষা করে দেখল জুতো জোড়া খুব সুন্দর আর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ঠিক ওই দিনই এক খদ্দের দোকানে এলো এবং ওই জুতো জোড়া তার এতটাই পছন্দ হলো যে তিনি সেটা দ্বিগুণ দামে কিনে নিলেন। সেই টাকা দিয়ে জুতো কারিগর আরো 2 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে ফেলল।
ওই দিনই সন্ধ্যায় সে আবার চামড়াগুলো যত্ন করে কেটে বেঞ্চের উপর রেখে শুতে গেল। ভাবলো যে আগামীকাল সকালে সে সেলাই করবে। পরদিন সকালে উঠে সে দেখলো যে তার কাজ আগেই কেউ করে রেখে গেছে। আগের দিনের মতোই সেদিনও 2 জোড়া খুব সুন্দর জুতো তৈরি করে রাখা আছে। ওই জুতোগুলো খরিদ্দারদের খুব পছন্দ হলো এবং সঙ্গে সঙ্গে তা বিক্রি হয়ে গেল। আর 4 জোড়া নতুন জুতো বানানোর মতো চামড়া কেনার টাকা পেয়ে গেল। এভাবে খুব তাড়াতাড়ি দিনের পর দিন, মাসের পর মাস চলে গেল। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কারিগর চামড়া কেটে রাখে আর প্রেয়ার করে তার বিছানায় শুতে যায়। পরদিন সকালে দোকানে এসে সে দেখে সুন্দর সেলাই করা জুতো রাখা আছে। প্রথমে 8 জোড়া, তারপর 12 জোড়া, তারপর 20, অসংখ্য জুতোর জোড়া তৈরি হলো। জুতো কারিগরের খদ্দের এতই বেড়ে গেল যে সব থেকে ভালো চামড়া ও অন্যান্য দামি সামগ্রী কিনতে পারলো জুতো তৈরির জন্য। সে খুব নরম চামড়া থেকে হাঁটু পর্যন্ত ঢাকা বুট জুতো বানালো। জমিদাররা হাউন্ড কুকুর নিয়ে শিকারে সেই জুতো পরে যেত। আর মহিলাদের বল গাউনের সাথে পরার জন্য বানালো সিল্ক, ব্রোকেড আর ভেলভেটের সুন্দর সুন্দর জুতো। কয়েক মাস যেতে না যেতেই জুতো কারিগর খুবই ধনী হয়ে গেল এবং তার এত সাফল্য ও ঐশ্বর্য তার সেই অদৃশ্য কর্মীদের সাথে ভাগ করে নিতে চাইল। একদিন রাতে কারিগর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চামড়া স্তূপের পেছনে লুকিয়ে থাকলো দেখার জন্য যে সেই অদৃশ্য কর্মী বন্ধু কারা। মধ্যরাতে খুদে খুদে 2 উলঙ্গ মানুষকে ঘরে প্রবেশ করতে দেখা গেল। তারা দোকানে রাখা কাটা চামড়াগুলোকে সেলাই করে কারিগরের জন্য জুতো বানিয়ে রেখে অদৃশ্য হয়ে গেল। তাদের কোনো জামা কাপড় নেই দেখে ওই জুতো কারিগরের স্ত্রী খুবই দুঃখিত হলো। সে সঙ্গে সঙ্গে তাদের জন্য ছোট্ট ছোট জামা প্যান্ট বানাতে বসে গেল। আর জুতো কারিগর বানানো 2 জোড়া ছুঁচলো সিল্কের জুতো। এই উপহারগুলো তারা সাজিয়ে রাখলো। এরপর লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। আর মাঝরাতে খুদে মানুষ 2টো জুতো তৈরি করতে এলো। তারা যখন তাদের জামা কাপড় দেখলো তারা খুব আনন্দ পেল। তারা আনন্দে হাসতে হাসতে জামা কাপড় পরে সারা ঘর জুড়ে নাচতে লাগলো। তারপর তারা লাফিয়ে ঘর থেকে রাস্তায় চলে গেল। আর তাদের আর দেখা গেল না। কিন্তু জুতো কারিগর ঠিক একইভাবে বাকি জীবন তার কাজ চালিয়ে গেল এবং আরো উন্নতি করলো।